আজকে যে টপিকসটা দেখব বা যেটা দিয়ে হচ্ছে আমরা শুরু করব সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি, ঠিক আছে? এনট্রপি, এনট্রপি এর বাংলা কি? এনট্রপি এর বাংলা হচ্ছে পরিবেশের বিশৃঙ্খলার গাণিতিক পরিমাণ, ঠিক আছে? পরিবেশের বিশৃঙ্খলার গাণিতিক পরিমাণ। তো এইটা দ্বারা আসলে কি বোঝায়? দেখো, এনট্রপি দ্বারা আসলে কি বোঝায়, ঠিক আছে? পরিবেশের বিশৃঙ্খলার গাণিতিক পরিমাণ। আমরা প্রতিনিয়ত যা কিছুই করতেছি, এই ভাগ্য তুমি এতদিন পরে করতে আসছো, যেটা বলছি ভাগ্য, খেয়াল করো, যেটা বলতেছি পরিবেশের বিশৃঙ্খলার গাণিতিক পরিমাণ, ঠিক আছে? তো আমরা প্রতিনিয়ত যাই করতেছি, মানে আমরা চা খাচ্ছি, আমরা নিঃশ্বাস ফেলতেছি, প্রত্যেকটা কারণে হচ্ছে এনট্রপি বাড়তেছে। কি বুঝাইছে? পরিবেশের বিশৃঙ্খলার পরিমাণটা বাড়তেছে। কিভাবে? আমরা যে নিঃশ্বাস ফেলতেছি, নিঃশ্বাসের ফলে আমরা কি ছাড়তেছি? কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি না? কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি। তো এই কার্বন ডাইঅক্সাইড গুলো কে নিচ্ছে? গাছ নিচ্ছে। তো একটা রিসার্চে দেখা গেছে যে মানুষ বা জীব হচ্ছে যেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছাড়ে প্রতিনিয়ত, ঠিক আছে, তার অনলি 25% হচ্ছে উদ্ভিদ নিতে পারে। তাহলে বাকি যে 75% কার্বন ডাইঅক্সাইড এগুলো কোথায় যাচ্ছে? পরিবেশের সাথে মিশে যাচ্ছে। তো এই 75% যে বাকি কার্বন ডাইঅক্সাইড এগুলো প্রতিনিয়ত পরিবেশকে উত্তপ্ত করছে। কি বোঝাইছে? ইভেন আমরা যে চা খাচ্ছি, চা থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে জলীয় বাষ্প আকারে, ঠিক আছে, এটাও কি করতেছে? পরিবেশকে উত্তপ্ত করতেছে, ঠিক আছে কিনা? আর পরিবেশ উত্তপ্ত হলে কি হচ্ছে? আবহাওয়ার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ঠিক আছে না? পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় মেরু অঞ্চলে যে বরফগুলো আছে, বরফগুলো কি হচ্ছে? গলে যাচ্ছে। মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের কি বেড়ে যাচ্ছে? উচ্চতা বেড়ে যাচ্ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় কি হচ্ছে? উপকূলীয় যে অঞ্চলগুলো আছে, উপকূলীয় অঞ্চলে কি হচ্ছে? প্লাবিত হচ্ছে। মানে উপকূলীয় অঞ্চলগুলোতে পানি নিয়ে ফেলতেছে, এগুলো প্লাবিত হয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, খরা হচ্ছে। অন্যান্য জায়গাগুলোতে কি হচ্ছে? খরা হচ্ছে, ঠিক আছে? তো এই সমস্ত দুর্যোগ কন্টিনিউয়াসলি বাড়তেছে। আমরা কিন্তু এটা চাইলে কমাতে পারবো না, এটা চাইলে কমানো সম্ভব না, কন্ট্রোল করা সম্ভব। অর্থাৎ সব মানুষ যদি, পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে চেষ্টা করে, তাহলে এটা কন্ট্রোল করা সম্ভব। এনট্রপির পরিমাণটা কি করা সম্ভব? কন্ট্রোল করা সম্ভব, কমানো সম্ভব না। কি বলতে বুঝে গেছে? আচ্ছা, তো দেখো, আমরা এই এনট্রপির পরিমাণটা, এনট্রপিকে হচ্ছে প্রকাশ করা হয় ডিএস দ্বারা। এনট্রপিকে কি দ্বারা প্রকাশ করে? ডিএস দ্বারা প্রকাশ করে। আর এনট্রপির পরিবর্তনকেও কি দ্বারা প্রকাশ করে? ডিএস দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? ডিএস দ্বারা আমরা কি বুঝবো? এনট্রপির পরিমাণ বা এনট্রপির পরিবর্তন, দুটোটাকে কি দ্বারা করব? ডিএস দ্বারা করব, ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে আমাদের হচ্ছে পরীক্ষায় প্রশ্ন কি ধরনের আসে। দেখো, আমি এখানে হচ্ছে 6টা স্টার দিচ্ছি। এখানে হচ্ছে আমি এই টপিকসে কয়টা স্টার দিচ্ছি? এই টপিকসে 6টা স্টার দিচ্ছি, কারণ এই টপিকসটা হচ্ছে এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট টপিকসগুলোর মধ্যে একটা। বুঝতে বোঝা গেছে? এটা আমি শুরুতে বলছিলাম। তো দেখো, এখান থেকে কোশ্চেন কি ধরনের আসে। আমাদেরকে এরকম দুইটা প্রসেস দিয়ে দিবে, বলা হবে এইটা হচ্ছে এ প্রসেস। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এ প্রসেস আর এটা হচ্ছে কি? বি প্রসেস। আমাকে বলা হবে কোন প্রসেসটা পরিবেশের জন্য তুলনামূলক ভালো, প্রশ্ন কি করা হবে? কোন প্রসেসটা বা কোন প্রক্রিয়াটা পরিবেশের জন্য হচ্ছে তুলনামূলক ভালো, তাহলে এটার আনসারটা কি হবে? আনসারটা কি হওয়া উচিত দেখি বলো তো? তুলনামূলক কম, যেটা কম হবে, যেটা এনট্রপির মান কম হবে। আমি এই প্রসেসের এনট্রপিটা বের করব, অর্থাৎ আমি ডিএস এ বের করব, আমি হচ্ছে এই প্রসেসটার এনট্রপি বের করব, ডিএস বি বের করব, ঠিক আছে? প্রসেসটা দেখতে কিরকম ভিতরে আমরা যাব, একটু পরে যাচ্ছি। এই বি প্রসেসটা দেখতে কিরকম এটা হচ্ছে আমরা দেখতেছি। তো আমরা এই প্রসেসের এনট্রপি বের করব, এই প্রসেসটারও কি বের করব? এনট্রপি বের করব। যেই প্রসেসের এনট্রপির মান কি হবে? কম হবে, সেটাই হচ্ছে পরিবেশের জন্য তুলনামূলক ভালো। বুঝছি কিনা? আনসার কি দিব? এনট্রপির মান কম হলে সেটা পরিবেশের জন্য তুলনামূলক ভালো। তো এবার আমরা এই প্রসেসগুলো দেখব যে এই এ প্রসেস, বি প্রসেস, এগুলো আসলে দেখতে কি রকম। দেখেন, তো আমরা বড় একটা প্রসেস দেখে ফেলবো, ওই বড় প্রসেসটা কিন্তু আমাদের প্রশ্নে থাকবে না। আমরা এখন যে প্রসেসটা দেখবো সেটা অনেক বড় একটা প্রসেস দেখবো। তো ওই বড় প্রসেসটা দেখে ভয় পেও না, কারণ ওই বড় প্রসেসকে পার্ট করে হচ্ছে আমাকে প্রশ্ন দেওয়া হবে। বুঝছি কিনা? তো আমরা একেবারে একটা বড় একটা প্রসেস দেখবো। দেখো, আমাদের কাছে সাপোজ ধরো হচ্ছে একটা বরফের টুকরা আছে, যেটা তাপমাত্রা হচ্ছে ফর এক্সাম্পল -33°C। তাহলে এটা হচ্ছে একটা বরফ, এটার তাপমাত্রা কত? -33°C, এবং এটার ওজন কত? ফর এক্সাম্পল এটার ওজন হচ্ছে 5 কেজি, ঠিক আছে? এবার আমাকে বলা হলো এই বরফটাকে বাষ্পে পরিণত করতে, ঠিক আছে? কিসে পরিণত করতে? বাষ্পে। তাহলে আমি ধীরে ধীরে এটাতে তাপ দিব, তাপ দিলে এটা কি হবে? তরল হবে, তরল থেকে পরে বাষ্পে পরিণত হবে। এই হচ্ছে আমাদের প্রসিডিউর। কি বুঝতে বুঝে গেছে? তো
এটা আমরা কিভাবে করবো দেখো, আমি এটাতে তাপ শক্তি দিলাম, তাপ শক্তি দেওয়ার পরে এটা প্রথমে কিসে পরিণত হবে, তরলে পরিণত হবে, ঠিক আছে কিনা, তরলে পরিণত হবে। তাহলে এই বরফটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে তরলে পরিণত হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তরলে পরিণত হবে, রাইট। তাহলে আমি যখন এটাকে তাপ দিয়ে -30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে এটাকে যদি আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসি, তাহলে এখানে কি এটা পানি হয়ে যাবে, তরল হয়ে যাবে? সাথে সাথে আনসার হচ্ছে না। তরল হওয়ার আগে আরেকটা স্টেপ আছে, তরল হওয়ার আগে কি আছে, আরেকটা স্টেপ আছে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে সে তরলে পরিণত হবে, এটা ট্রু। এটা কিসে পরিণত হবে, তরলে পরিণত হবে। কি বুঝতে বোঝাচ্ছে, বরফ থেকে তরলে পরিণত হবে 0 ডিগ্রি সেলসিয়াসে। তবে এর মাঝখানে আরেকটা কি আছে, স্টেপ আছে। সেই স্টেপটা কি, সে আগে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে আসবে, সে আগে কিসে আসবে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে আসবে। তারপরে যখন আমি আরো তাপ শক্তি দিব তখন সে তরলে পরিণত হবে। ব্যাপারটা বোঝা গেছে? ডাইরেক্ট কিন্তু সে 0 ডিগ্রি সেলসিয়াসের এই -33 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে কিন্তু ডাইরেক্ট 0 ডিগ্রি সেলসিয়াস তরলে আসবে না। সে আগে কিসে আসবে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে আসবে, তারপর যখন আরো তাপ শক্তি দিব তারপরে 0 ডিগ্রি সেলসিয়াসের তরলে আসবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমার এরপরে খেয়াল করো, তাহলে এখান থেকে এখানে নিতে, অর্থাৎ এই বরফকে -33 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে আনতে আমাকে একটা তাপ দিতে হয়েছে না? সো যেই তাপটা আমাকে দিতে হয়েছে ওই তাপটাকে বলা হয়, দেখো ওই তাপটা আমরা লিখতে পারি ওটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় তাপ। তাহলে এই প্রয়োজনীয় তাপটা বের করার সূত্রটা দেখো, এই প্রয়োজনীয় তাপটা বের করার সূত্র হচ্ছে ms ডেল থিটা। ms কত, ডেল থিটা। কি বলতে বোঝা গেছে? অর্থাৎ যেখানে, তারপরে এখানেও খেয়াল করো, এখানে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের তরলে নিতে আমাকে এখানে কি দিতে হবে, তাপ শক্তি দিতে হবে। অর্থাৎ এটাকে কি দিতে হবে, আরো তাপ শক্তি দিতে হবে। তারপরে সে 0 ডিগ্রি সেলসিয়াসের কিসে আসবে, তরলে আসবে। তাহলে এই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ বের করার সূত্রটা কি দেখো, এই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ বের করার সূত্র হচ্ছে m * l। তো এখানে কোনটার পরিচয় কি, এই সূত্রগুলো কিভাবে আসছে সেটা আমরা বলতেছি। কি বলছি বোঝা গেছে? প্রসেসগুলো বুঝো। এই ওহি তুমি কি বুঝতেছো? আচ্ছা তাহলে দেখো এইখানে কি হইছে, এই স্টেপে কি হইছে, এই স্টেপে তাপমাত্রার পরিবর্তন হইছে, অবস্থার পরিবর্তন হয়নি। তাহলে যেখানে তাপমাত্রার পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ বের করার সূত্র কি বলছি, ms ডেল থিটা। আর যেই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ বের করার সূত্র কি বলছি, m * l। মাথায় থাকবে, যেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তন হবে না কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ, এই যে এই স্টেপ থেকে এই স্টেপে নিতে প্রয়োজনীয় তাপ বের করার সূত্র কি, ms ডেল থিটা। আর যেখানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হবে না কিন্তু অবস্থার পরিবর্তন হবে, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ বের করার সূত্র হচ্ছে m * l। অর্থাৎ এই স্টেপ থেকে এই স্টেপে নিতে, বুঝছি? আচ্ছা তো এবার এই m এর পরিচয় কি, এই m এর পরিচয় হচ্ছে যে 5 কেজি যেটা, সেটা হচ্ছে m এর পরিচয়। s এর পরিচয় কি, s হচ্ছে পানির আপেক্ষিক তাপ। s টা কি, পানির আপেক্ষিক তাপ, যেটার মান কত, 4200 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে 4200। এটা কিসের, পানির আপেক্ষিক তাপ। এক একটার জন্য এক একটা থাকে, পারদের আপেক্ষিক তাপ একরকম, ঠিক আছে, এক এক তরলের এক এক রকম থাকে। হ্যাঁ এটা মুখস্থ করে রাখবে, প্রশ্নে দেওয়া থাকে, তারপর মুখস্থ করে রাখবে। আর ডেল থিটা কি, ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ডেল থিটা কি, তাপমাত্রার পরিবর্তন। যে তাপমাত্রা -33 থেকে কোথায় আসছে, 0 তে আসছে, তাহলে এই তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে আমার ডেল থিটা, বুঝছি কিনা? তাহলে এখানে তাপমাত্রার পরিবর্তন কত, -33 থেকে 0 33, এখানে তাপমাত্রার পরিবর্তনটা কত, 33, ঠিক আছে 33। যে -33 থেকে পরিবর্তন বললে এখানে কত হবে, তাপমাত্রা পরিবর্তন কত, সেলসিয়াসে যত কেলভিনে তত, ঠিক আছে কিনা? আচ্ছা এরপরে এটাকে আমরা কখনো কখনো এইভাবে লিখবো, ms T2 - T1। এটাকে কি লিখবো, ms T2 - T1, এই যে টেম্পারেচারের পরিবর্তন। এবং এখানে অবশ্যই আমাকে টেম্পারেচারটা কিসে বসাইতে হবে, কেলভিনে বসাতে হবে, ঠিক আছে। যদিও পরিবর্তনটা কি আসে, একই আসবে। কেলভিনে তাপমাত্রা পরিবর্তন যত আসবে, সেলসিয়াসে তাপমাত্রা পরিবর্তন ততই আসবে। এটা তোমরা বুঝবা হচ্ছে, আমি ফার্স্ট ক্লাসে এই থার্মোমিটারের স্কেল দেখাইছিলাম না, ওখানে আমি বলছিলাম যে 5 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 278 কেলভিন। কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন মানে কত, 5 কেলভিন তাপমাত্রা পরিবর্তন, বুঝছি কিনা? পরিবর্তন হলে ঠিক এই আমরা সেলসিয়াসে যত কেলভিনে তত, বুঝছি কিনা? তাহলে m এর পরিচয় হচ্ছে ভর, s এর পরিচয় হচ্ছে আপেক্ষিক তাপ যেটার মান হচ্ছে 4200, আর ডেল থিটা হচ্ছে এই যে তাপমাত্রা পরিবর্তন যেটা সেটা। আর এই ক্ষেত্রে m টা কি, m হচ্ছে ভর যেটা কিনা হচ্ছে কত, 5 কেজি, যেটা কিনা হচ্ছে কত, 5 কেজি। আর এই l টা কি, l টা হচ্ছে সুপ্ত তাপ। এই l এর পরিচয় কি, এই l এর পরিচয় হচ্ছে সুপ্ত তাপ। এটা হচ্ছে, এটাকে কি বলা হয়, সুপ্ত তাপ। তো সুপ্ত তাপ দেখো দুই ধরনের থাকে, একটা হচ্ছে বরফ গলনের, একটা কি, একটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ এবং আরেকটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ, ঠিক আছে। একটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ, আরেকটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ।
তো এই দোনোটা মানে হচ্ছে দেওয়া থাকবে প্রশ্নে, ঠিক আছে? এটা হচ্ছে বরফ গলনের ক্ষেত্রে যে অ্যালটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বরফ গলনের সূত্রটা, আর একটু পরে হচ্ছে আমরা বাষ্পীভবনের সূত্রটাও দেখব, বুঝছি? আচ্ছা, তাহলে সূত্রটা এটা একটা ধ্রুবক, এটার মান কি দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া থাকবে, এটাকে অ্যাল দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, এটার মানটা প্রশ্নে দেওয়া থাকবে, এটার কোনো ফিক্স ভ্যালু নাই, এটার মানটা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে আমরা বুঝছি কিনা এটা? আচ্ছা, এরপর আমাকে বলা হলো এই 5 কেজি, দেখো এই 5 কেজি তরলটাকে যেটা 0 ডিগ্রি সেলসিয়াসে আছে এটাকে বাষ্পে পরিণত করতে, তাহলে পানি বাষ্পে পরিণত হবে কত ডিগ্রি সেলসিয়াসে? শিয়ার বলো তো, শিয়ার 100 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে আমি এটাকে যখন 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, তাপ শক্তি দিয়ে 0 থেকে যখন কোথায় নিয়ে যাব? 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, তখন কি এটা ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়ে যাবে? আনসার হচ্ছে না, মাঝখানে আরেকটা স্টেপ আছে। মাঝখানে কি আছে? আরেকটা স্টেপ আছে। অর্থাৎ এটা 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে কিসে পরিণত হবে? আগে তরলে পরিণত হবে, তারপরে হচ্ছে সে 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে পরিণত হবে, বুঝছি কিনা? তাহলে এখানেও দেখো যেখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থার পরিবর্তন হয় নাই, এই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ dq, এখানে এবার আমি শর্টকাটে লিখতেছি, এখানে প্রয়োজনীয় তাপ লিখছি, এটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি? আমরা dq দ্বারা প্রকাশ করতে পারি, যে প্রয়োজনীয় তাপ, ঠিক আছে? তাহলে এই dq টা বের করার সূত্র কি বলো? ms ডেল থিটা, ms ডেল থিটা বা তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে? আর এই ক্ষেত্রে হচ্ছে দেখো তাপমাত্রা চেঞ্জ হয় না কিন্তু অবস্থা চেঞ্জ হয়েছে, তাহলে এই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ dq টা বের করার সূত্র কি হবে? dq টা হচ্ছে ml, বুঝছি কিনা? এই ক্ষেত্রে প্রয়োজনীয়তা বের করার সূত্র হচ্ছে dq ml, বুঝছি? এবার আমাকে বললো যে এই 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পটাকে উত্তপ্ত করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমাকে বললো হচ্ছে এটা এই যে তরলে পরিণত করছি, তরল থেকে এরপরে যখন আমি আরো তাপ শক্তি দিব, ঠিক আছে, আরো তাপ শক্তি দিব, তারপরে এটা কিসে আসবে? 100 ডিগ্রি সেলসিয়াসে আসবে, দেন 100 ডিগ্রি সেলসিয়াসে কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। তাহলে এই প্রসিডিউরটা আমরা বুঝছি কিনা? এটা আমরা বুঝছি না? এবার এটা হচ্ছে প্রত্যেকটা স্টেপের প্রয়োজনীয় তাপ বের করা আমরা দেখছি। এবার আমরা দেখবো যে প্রত্যেকটা স্টেপের এনট্রপি কিভাবে বের করতে হবে। অর্থাৎ ফর এক্সাম্পল আমাকে এইখান থেকে এইখান পর্যন্ত এইটা পুরোটা বললো হচ্ছে এ প্রসেস, এটা নাম কি দিছে? এই পুরোটা হচ্ছে এ প্রসেস, যদিও এত বড় প্রসেস দেয় নাই, কখনো দিবেও না, দেয় হচ্ছে এই তিনটা। এই যে বললে যে -33 ডিগ্রি সেলসিয়াসে 5 কেজি বরফ, এটাকে হচ্ছে কি করা হয়েছে? এটাকে হচ্ছে তরলে পরিণত করা হয়েছে, এই এতটুকু একটা স্টেপ দিবে, ঠিক আছে? তারপরে বলা হবে যে এই 0 ডিগ্রি সেলসিয়াসে যে তরলটা ছিল সেটাকে বাষ্পে পরিণত করা হয়েছে, এটা হচ্ছে বি প্রসেস, বোঝা গেছে কিনা? আচ্ছা, আমরা একসাথে হচ্ছে পুরোটা করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের জন্য বুঝতে সহজ হবে। তাহলে এবার দেখো আমি এই প্রয়োজনীয় তাপের যে অংশটা ছিল এটা এবার মুছে দিচ্ছি। এবার হচ্ছে আমরা এনট্রপি বের করা দেখব, প্রত্যেকটা স্টেপের কি বের করা দেখব? এনট্রপি বের করা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করো, যেখানে যেখানে তাপমাত্রার পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে এনট্রপি ds বের করার সূত্র হচ্ছে, সেই ক্ষেত্রে এনট্রপি ds বের করার সূত্র হচ্ছে ms ln T2/T1, ms ln T2/T1। এটা কোন কেসে আমরা ইউজ করব? যেই কেসে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, এনট্রপি একটু আগে যে এনট্রপি দেখছিলাম ওইটাই আমাদের বের করার মেইন উদ্দেশ্য। তারপর আমি প্রয়োজনীয় তাপটা এমনিতেই দেখাইছি, এই টাইপেরও হচ্ছে আলাদা কোশ্চেন থাকে, কি বলছি বোঝা গেছে? প্রয়োজনীয় তাপ বের করে আলাদা কোশ্চেন থাকে, ওটা এনট্রপির সাথে রিলেটেড না, কি বলছি বোঝা গেছে? আচ্ছা, সো দেখো এই প্রসেসে -33 ডিগ্রি সেলসিয়াসে এখানে কি হচ্ছে? আমাদের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে না। তো এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন বের করার সূত্র কি বলছি? ms ln T2/T1, T2 হচ্ছে এই যে এটা ফাইনাল টেম্পারেচার, আর T1 হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, এবং অবশ্যই এখানে কিসে রাখতে হবে? ঠিক কেলভিনে রাখতে হবে। ওইখানে পরিবর্তন ছিল, ওই জন্য হচ্ছে কেলভিনে রাখবো, সেলসিয়াসে রাখবো, সমস্যা নাই, কারণ পরিবর্তন ইকুয়াল হবে, বুঝছি কিনা? আর এনট্রপি বের করার ক্ষেত্রে এখানে কিন্তু টি কে কিসে রাখতে হবে? মাস্ট বি কেলভিনে রাখতে হবে, বুঝছি? আর এই ক্ষেত্রে যেখানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রা পরিবর্তন হবে না কিন্তু অবস্থার পরিবর্তন হবে, সেই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, দেখো সেই ক্ষেত্রে এনট্রপির মান বের করার সূত্র হচ্ছে ml/t। সেই ক্ষেত্রে এনট্রপির মান বের করার সূত্র কি? ml/t। টিটা কি? টি তো তাপমাত্রা, এই যে তাপমাত্রা এখানে একটাই আছে, ওই জন্য টি একটা, এখানে তাপমাত্রা কয়টা? দুইটা, ওই জন্য টি কয়টা? দুইটা। সহজে মনে রাখতে পারো। এলএন পরিচিত দিলাম একটু আগে, সূত্রটা, ঠিক আছে, যেটা আমার প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এই প্রসেসে আমার এনট্রপি বের করার সূত্র এটা, আর এই প্রসেসে এনট্রপি বের করার সূত্র কি? এইটা। তাহলে এবার এই পুরোটা যদি একটা প্রসেস হয়, এখানেও হচ্ছে এই প্রসেসের এনট্রপিটা আমি বের করব, যে আমি এটাকে নাম দেব হচ্ছে ds1, এটাকে নাম দেব কত? ds2। এই প্রসেস এখানে এনট্রপিটাকে কি নাম দেব? ds3। তাহলে এখানে এনট্রপির পরিবর্তন কত হবে বলো তো? এখানে সূত্র কোনটা হবে? ms ln T2/T1, ঠিক আছে কিনা? T2 হচ্ছে এটা, T1 হচ্ছে এটা, বুঝছি? তারপরে এই প্রসেসের এনট্রপিটা কত হবে? ds4 টা কত হবে? এটা যে এখানে কত হবে? ml/t, ঠিক আছে কিনা? m * l / t।
তো এখানে অ্যালটা হচ্ছে বাষ্পীভবনের সূত্রটা, আর এখানের অ্যালটা হচ্ছে, এখানে যে অ্যালটা আছে এই অ্যালটা হচ্ছে বরফ গলনের সূত্রটা, যেটার মান প্রশ্নে আমাকে কি করবে দিয়ে দিবে। তাহলে এবার এই প্রত্যেকটা ডিএস, এই DS1 যোগ হচ্ছে কত, DS2 যোগ হচ্ছে কত, DS3 যোগ হচ্ছে কত, DS4 ইজ ইকুয়াল টু আমি কি পাবো, টোটাল DSA পাবো। পুরোটা যদি A প্রসেস হয়, পুরোটা যদি কি হয় A প্রসেস হয়, তাহলে এই পুরো প্রসেসের এন্ট্রপি আমি চারটা এন্ট্রপি যোগ করলে কি পাই যাব, পেয়ে যাব। এভাবে আমার B প্রসেসটাও থাকবে হচ্ছে আমি। তো একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কার্নো ইঞ্জিন, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। কার্নো ইঞ্জিন এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তা আমি বলি যে বিজ্ঞানী কার্নো, যেই বিজ্ঞানী হচ্ছে এই ইঞ্জিনটা আবিষ্কার করছে, আবিষ্কার আসলে করে নাই, মডেল দিছে, কি দিছে, মডেল দিছে জাস্ট, যে এই ইঞ্জিনটা যদি কেউ বানাতে চায় তাহলে এই মডেলে হচ্ছে বানাতে পারে। অর্থাৎ যেই বিজ্ঞানী এই ইঞ্জিনটার মডেল দিছে তার নাম হচ্ছে বিজ্ঞানী কার্নো, ঠিক আছে। তো কার্নো ইঞ্জিন একটা অবাস্তব ইঞ্জিন, এই ইঞ্জিনটা কি একটা অবাস্তব ইঞ্জিন। এই ইঞ্জিনটা এখন পর্যন্ত বানানো সম্ভব হয় নাই এবং কখনো বানানো সম্ভব হবে না। কেন এত স্ট্রংলি আমি এটা কেন বলছি, কারণ এই ইঞ্জিনের যে পার্টস গুলো আছে ওই পার্টস গুলো হচ্ছে অবাস্তব, ওই অবাস্তব পার্ট গুলো বানানো সম্ভব না। একটু পরে হচ্ছে আমরা দেখবো, কি বুঝতে বোঝা গেছে। তাহলে কার্নো ইঞ্জিনটা কি ইঞ্জিন বলতেছি, একটা অবাস্তব ইঞ্জিন। এই ইঞ্জিনটা জাস্ট কি দেওয়া হয়েছে, মডেলটা দেওয়া হয়েছে, এটা বানানো এখন পর্যন্ত সম্ভব হয় না এবং কারো পক্ষে সম্ভব হবেও না। কেন সেটা দেখেন, এই ইঞ্জিনের চারটা পার্ট আছে। ইঞ্জিনের কয়টা পার্ট আছে, চারটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে এরকম যে এখানে হচ্ছে আমাদের কাছে একটা পাত্র থাকবে, ঠিক আছে, এই পাত্রের মধ্যে কি থাকবে, গ্যাস থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্ট। তারপরে এই পাত্রের দেয়ালটা কেমন হবে, এই পাত্রের দেয়ালটা অবশ্যই সুপরিবাহী হবে, অর্থাৎ তাপশক্তি যাতে ভেতরে প্রবেশ করতে পারে আবার বের হয়ে যেতে পারে। তারপরে এখানে দেখো, এখানে আরো তিনটা পার্ট থাকবে, ঠিক আছে, এরকম হচ্ছে আরো তিনটা পার্ট থাকবে। সো এটা হচ্ছে আমাদের তাপ উৎস, এটার পরিচয় কি, এটা হচ্ছে আমাদের তাপ উৎস। তারপরে এইটার পরিচয় হচ্ছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও, অন্তরক, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের তাপগ্রাহক, এটা হচ্ছে আমাদের তাপগ্রাহক। ওকে, তো এই তাপ উৎসটা এখানে আসলে ঘটনা কি হবে দেখো, আমরা এই পাত্রটাকে একবার এখানে রাখবো, এরপরে এখান থেকে এখানে রাখবো, এরপর এখান থেকে এখানে রাখবো, আবার এখান থেকে এখানে নিয়ে আসবো। এগুলো তো আমরা স্টেপ বাই স্টেপ আসছি, জাস্ট একটু মনোযোগ ধরে রাখো। দেখো আমরা এই পাত্রটাকে হচ্ছে এখানে রাখবো, তো এই তাপ উৎস থেকে এই পাত্রটা কি করবে, তাপ শক্তি গ্রহণ করবে, কি করবে, তাপ শক্তি গ্রহণ করবে, অর্থাৎ ও তাপ শক্তি কি করবে, প্রোভাইড করবে, এই তাপ উৎসটা তাপ শক্তি দিবে। তো এটার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা আদর্শ তাপ উৎস, এটা একটা কি আদর্শ তাপ উৎস। অর্থাৎ আমরা জানি যে কোনো একটা বস্তু যদি তাপ শক্তি দিয়ে দেয় তাহলে ওটা তাপমাত্রা কমে যাবে, কিন্তু এটার পরিচয় দেওয়া হয়েছে এটা একটা আদর্শ তাপ উৎস। অর্থাৎ সে যত বেশি তাপ শক্তি দেখ না কেন ওর তাপমাত্রা কখনো কমবে না, ওর তাপমাত্রা যা আছে তাই থাকবে। এটা কি সম্ভব, এটা কি সম্ভব, কোন একটা বস্তু যদি তাপ শক্তি দিয়ে দেয় তাহলে তার তাপমাত্রা মাস্ট বি কমে যাবে, কিন্তু এটার পরিচয় কি দেওয়া হয়েছে, এটা একটা আদর্শ তাপ উৎস। অর্থাৎ সে যত বেশি তাপ শক্তি দেখ না কেন ওর তাপমাত্রা কখনো কমবে না, যেটা বাস্তবে সম্ভব না। আমরা কি বুঝছি কিনা। তারপরে এটা হচ্ছে তাপগ্রাহক। এই তাপগ্রাহকে কি করবে দেখো, আমি যখন এই পাত্রটাকে এইখানে রাখবো তখন এই পাত্রটা এই তাপগ্রাহকে তাপ শক্তি কি করবে, ছেড়ে দিবে, ঠিক আছে, অর্থাৎ এই তাপগ্রাহকটা তাপ শক্তি গ্রহণ করবে। তো এটারও পরিচয় দেওয়া হয়েছে, এটা হচ্ছে আদর্শ তাপগ্রাহক। এটা কি, এটা হচ্ছে আদর্শ তাপগ্রাহক, অর্থাৎ ও যতই তাপ শক্তি গ্রহণ করুক না কেন ওর তাপমাত্রা কখনো বাড়বে না। এটা কি পসিবল, কোন একটা বস্তু যদি তাপ শক্তি গ্রহণ করে তাহলে তার তাপমাত্রা কি হবে, মাস্ট বাড়বে, অবশ্যই বাড়বে, কিন্তু এটার পরিচয় দেওয়া হয়েছে এটা একটা আদর্শ তাপগ্রাহক। অর্থাৎ সে যতই তাপ শক্তি গ্রহণ করুক না কেন ওর তাপমাত্রা যত আছে ততই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না, যেটা পসিবল না। ওই জন্য এই কার্নো ইঞ্জিনটা বানানো সম্ভব না, কারণ এই ইঞ্জিনের পার্টস গুলো কি, ইঞ্জিনের পার্টস গুলোই হচ্ছে অবাস্তব, বুঝছি কিনা। আর কার্নো ইঞ্জিন যদি বানানো সম্ভব হইতো তাহলে 100% এফিসিয়েন্সি ইঞ্জিন পাওয়া যেত। অর্থাৎ কোনো একটা ইঞ্জিন আমি ওকে যা শক্তি দিচ্ছি সম্পূর্ণরূপে সেগুলোকে কাজে লাগাচ্ছে, এরকম কোনো ইঞ্জিন বাস্তবে পাওয়া যায় না, যাবেও না। আমরা গাড়ির ইঞ্জিনে যখন হাত দিই তখন দেখি যে গাড়ির ইঞ্জিন কি হয়ে আছে, গরম হয়ে আছে। তাহলে গাড়ির ইঞ্জিন যে গরম হয়ে আছে ওইখানে যে তাপ শক্তি আসছে না, তাহলে ওই তাপ শক্তিটা কোনো কাজে লাগতেছে, কোনো কাজে লাগতেছে না, ওই তাপ শক্তিটা লস হচ্ছে না পুরোপুরি। তো ওকে আমি যদি 100 জুল তাপ শক্তি দিয়ে থাকি, ওই 100 জুলের মধ্যে সে 30 জুল কি করছে, লস করছে এই তাপ শক্তি আকারে। বিভিন্ন ধরনের ঘর্ষণ বা ফ্রিকশনের কারণে 30 জুল তাপ শক্তি সে কি করে ফেলছে, লস করে ফেলছে, যেগুলো আমরা তাপ শক্তি আকারে দেখতেছি। আর বাকি 70 জুল সে কিসে লাগাচ্ছে, কাজে লাগাচ্ছে। ওই জন্য আমরা তার এফিসিয়েন্সি কত বলতেছি, 70% বলি। কিন্তু যদি এই কার্নো ইঞ্জিন বানানো সম্ভব হইতো তাহলে 100% এফিসিয়েন্সি ইঞ্জিন পাওয়া যেত, বুঝছি কিনা। এটা সম্ভব না, কেন, কারণ হচ্ছে এই যে এই ধরনের আদর্শ তাপ উৎস তো কেউ বানাতে পারবে না।
এই ধরনের আদর্শ তাপগ্রাহক তো কেউ বানাতে পারবে না, যে তাপশক্তি দিয়ে যাবে কিন্তু ওর তাপমাত্রা কি হবে না, ওর তাপমাত্রা বাড়বে না, আর ওর তাপমাত্রা কখনো কমবে না, বুঝছি কিনা? আচ্ছা, তাহলে এই হচ্ছে কার্নো ইঞ্জিনের 4টা পার্ট, বুঝছি কিনা? এই হচ্ছে কার্নো ইঞ্জিনের 4টা পার্ট। হ্যাঁ, অন্তরকে হচ্ছে আমরা এখানে বসাবো, অন্তরকে যখন বসাবো সে তাপশক্তি দিব না নিব না, এটা বাস্তব পার্ট, কিন্তু এই দুটো হচ্ছে অবাস্তব পার্ট। এটা কি বন্ধ হয়ে গেছে? না, চলতেছে, চাপ ছিল না। আচ্ছা, এবার দেখো, তো কার্নো ইঞ্জিনের 4টা পার্ট আমরা দেখছি, এবার প্রসেস গুলো দেখবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। এবার কি দেখবো? কার্নো ইঞ্জিনের প্রসেস গুলো দেখবো। তো দেখো, কার্নো ইঞ্জিনের পার্ট যেরকম 4টা, এটার প্রসেসও কয়টা? এটার প্রসেসও 4টা। কার্নো ইঞ্জিনের পার্ট যেরকম 4টা, এটার প্রসেসও কয়টা? 4টা। তো প্রথম প্রসেসটা হচ্ছে, দেখো এটার প্রথম প্রসেসটা হচ্ছে আমরা এইটাকে হচ্ছে এই তাপ উৎসের মধ্যে রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। এরপরে এইটাকে এখানে যে রাখছি, এখান থেকে তুলে কোথায় রাখবো? এখান থেকে তুলে হচ্ছে এই জায়গায় রাখবো, ঠিক আছে? অন্তরক রাখবো, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রসেস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রসেস। তারপরে এইখান থেকে তুলে এরপরে কোথায় রাখবো? তাপগ্রাহকে রাখবো, এটা হচ্ছে আমাদের থার্ড প্রসেস। কি বলছি, বুঝা গেছে? এরপর চতুর্থ প্রসেস হচ্ছে এখান থেকে তুলে আবার কোথায় রাখবো? অন্তরকে রাখবো। এই 4টা প্রসেসে হচ্ছে কার্নো ইঞ্জিনের একটা সাইকেল কমপ্লিট হবে, অর্থাৎ এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। একটা সাইকেল কমপ্লিট হবে মানে কিভাবে? এটা এখান থেকে এখানে বসবে, দেন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন এখান থেকে আবার কোথায় আসবে? এই জায়গায় আসবে। কার্নো ইঞ্জিনের একটা সাইকেল কমপ্লিট হয়ে যাবে, বুঝছি কিনা? এবার প্রত্যেকটা প্রসেসের ভেতরে হচ্ছে আমরা ঢুকবো, প্রত্যেকটা প্রসেসের ভেতরে হচ্ছে আমরা ঢুকবো। সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, প্রত্যেকটা প্রসেস নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো। ওকে, তাহলে ফার্স্ট প্রসেসটা কি? ফার্স্ট প্রসেসটা হচ্ছে আমরা এই পাত্রটাকে কোথায় রাখবো? এই তাপ উৎসের মধ্যে রাখবো, ঠিক আছে? তা আমি এখানে বোর্ডটা যেহেতু ছোট, আমি এই অংশগুলো আপাতত জন্য একটু মুছে দিচ্ছি, কারণ এখানে অনেক কিছু লিখতে হবে। সো দেখো, আমরা এই প্রথমে এই পাত্রটাকে কোথায় রাখবো বলছি? তাপ উৎসের উপর রাখবো, ঠিক আছে? তাহলে এই তাপ উৎসটা এখানে ওকে কি করবে? তাপ শক্তি প্রোভাইড করবে, ঠিক আছে কিনা? এই পাত্রে তাপ শক্তি দিতে থাকবে, ঠিক আছে? তাহলে ও যে ওর তাপমাত্রা তো কমবে না, কিন্তু ওর তাপমাত্রা কি হতে থাকবে? বাড়তে থাকবে। ওর তাপমাত্রা বাড়তে বাড়তে একটা পর্যায়ে কিসের সমান হবে? এই তাপ উৎসের তাপমাত্রার সমান হবে। তারপরে আর তাপ শক্তি দিবে, তারপর তাপ শক্তি দিবে না। আমরা জানি যে তাপমাত্রা যদি সমান হয় দুটো বস্তু, তাহলে তাপ শক্তির আদান প্রদান হবে না। তাহলে এটা তাপমাত্রা বাড়বে, বাড়তে বাড়তে কার সমান হয়ে যাবে? তাপ উৎসের সমান হয়ে যাবে, অর্থাৎ তাপমাত্রাটা একটা পর্যায়ে কি হয়ে যাবে? ফিক্সড হয়ে যাচ্ছে। তাপমাত্রাটা একটা পর্যায়ে কি হয়ে যাচ্ছে? ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথম প্রসেসে দেখতেছি, দেখো কার্নো ইঞ্জিনের ফার্স্ট প্রসেস, কার্নো ইঞ্জিনের ফার্স্ট প্রসেসে আমরা দেখতেছি যে এখানে কি হয়ে যাচ্ছে? তাপমাত্রাটা ফিক্সড হয়ে যাচ্ছে। তাপমাত্রাটা কি হয়ে যাচ্ছে? ফিক্সড হয়ে যাচ্ছে। তো তাপমাত্রাটা ধ্রুবক হয়ে যাচ্ছে। ও তাপ শক্তি দিচ্ছে, ও তাপ শক্তি কি হচ্ছে? নিচ্ছে, এবং ও তাপমাত্রা কি হচ্ছে? বাড়তেছে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে কার সমান হয়ে যাবে? তাপ উৎসের সমান হয়ে যাবে। এরপর কি আর তাপ শক্তি যাইতে পারবে? পারবে না। তো তাপমাত্রাটা কি হয়ে যাচ্ছে? ফিক্সড হয়ে যাচ্ছে, বুঝছি কিনা? তো তাপমাত্রা ফিক্সড হয়ে গেলে ওই প্রসেসটাকে আমরা কি বলি? ওই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে, বলো, ওই প্রসেসটাকে আমরা কি বলি? আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়া বলি, ঠিক আছে কিনা? তাপমাত্রা কোন প্রসেসে ফিক্স থাকে? আইসোথার্মাল প্রসেসে বা সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা ফিক্স থাকে, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে একটু এবার এই প্রসেসে, প্রথম প্রসেসে আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা দেখছিলাম, dq হচ্ছে কত? du + dw। মনে আছে এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র dq du + dw। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটার চেহারাটা আমি এখানে দেখতে যাচ্ছি, যে এই প্রথম প্রসেসের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটার চেহারাটা কিরকম হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এই যে আইসোথার্মাল প্রসেসে দেখছিলাম টিটা, যে টিটা ফিক্স থাকে, তাই না? টি ফিক্স থাকবে, টি ফিক্স থাকলে এই ডিউ এর মানটা কত হবে? টি ফিক্স থাকলে ডিউ এর মানটা কত হবে নাকি বলো তো? এর আগের ক্লাসে পড়াইছিলাম, টি যদি ফিক্স থাকে ডিউ কত হবে? 0, ঠিক আছে কিনা? কারণ ডিউটা শুধুমাত্র কিসের উপর নির্ভর করে? ডিউটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে এই প্রসেসে যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তাহলে ডিউ মানও কি হবে না? চেঞ্জ হবে না। মানে ডিউ মানটা কত হবে? 0। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না, তাহলে ডিউ এর মানটা কত? 0। তাহলে প্রথম প্রসেসের জন্য দেখো, এই ফার্স্ট প্রসেসের জন্য আমরা ডিউ এর মান কত পাচ্ছি? তাহলে 0 পাচ্ছি, কারণ ফার্স্ট প্রসেসটা কি? আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে কি থাকে? টি ফিক্স থাকে, তাপমাত্রা কি থাকে? ফিক্স থাকে, যার কারণে কি হয়? ডিউটা কত হয়? 0 হয়। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত হয়? 0 হয়। তাহলে আইসোথার্মাল এই ফার্স্ট প্রসেসের জন্য আমরা dq কত লিখতে পারি? এখানে dw লিখতে পারি। dq কত লিখতে পারি? dw লিখতে পারি, বুঝছি? আচ্ছা, তো এইখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো, এই জিনিসটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। এটা কিন্তু একটু কমপ্লিকেটেড টপিকস, তোমরা মনোযোগ ধরে রাখতে না পারলে বুঝবা না, কিন্তু আমি স্ট্রিক্টলি বলতেছি, মনোযোগ ধরে রাখতে না পারলে বুঝবা না, এবং পরবর্তীতে এই চ্যাপ্টারটা অনেক কঠিন মনে হবে, অনেক কঠিন মনে হবে। কি বুঝতে বোঝা গেছে? তো একটু মনোযোগ দিয়ে দেখো, যেটা বলতেছি
যে dq ইকুয়াল টু আমরা কি পেলাম dw পেলাম। এইটা আমরা দুই ভাবে লিখতে পারি, মাইনাস dq ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস dw, আবার আমরা লিখতে পারি হচ্ছে dq ইকুয়াল টু dw। গাণিতিক ভাবে দুই ভাবে লেখা যায়, দুই পাশে মাইনাস দিয়ে লিখছি বা দুই পাশে প্লাস দিয়ে লিখছি, লিখে তো যায়, তাই না? কিন্তু কারেক্ট পয়েন্ট কয়টা এখানে? কারেক্ট কিন্তু একটা। এই দুইটার মধ্যে যে কোনো একটা কারেক্ট এবং একটা ভুল। তো কোনটা কারেক্ট কোনটা ভুল সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো আমরা শিখে আসছি যে সিস্টেম যদি তাপশক্তি কি করে, সিস্টেম যদি তাপশক্তি গ্রহণ করে তাহলে dq পজিটিভ নাকি নেগেটিভ? এর আগের ক্লাসে দেখাইছিলাম নেগেটিভ। সিস্টেম যদি তাপশক্তি গ্রহণ করে তাহলে dq কি হবে? নেগেটিভ। সিস্টেম যদি তাপশক্তি গ্রহণ করে তাহলে dq কি হবে? পজিটিভ। আর সিস্টেম যদি বাইরে তাপশক্তি ছেড়ে দেয় তাহলে dq নেগেটিভ। তাহলে সিস্টেম, এই যে সিস্টেমটা কি করছে? তাপশক্তি, এটা হচ্ছে সিস্টেম, সিস্টেমটা কি করছে? তাপশক্তি গ্রহণ করছে। সিস্টেমটা তাপশক্তি গ্রহণ করছে না প্রথম প্রসেসে, তাহলে dq টা কি হবে? পজিটিভ। তাহলে এখানেই দেখো dq টা পজিটিভ আর এখানে আমরা দেখতেছি dq টা নেগেটিভ, তার মানে হচ্ছে এটা ভুল। কারেক্ট কোনটা এখানে? এইটা। বুঝছি কিনা? তাহলে dq ইকুয়াল টু dw এইটাই হচ্ছে কারেক্ট, কারণ সিস্টেম কি করছে এখানে? তাপশক্তি গ্রহণ করছে। অর্থাৎ গাণিতিকভাবে দুটাই হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট কোনটা এখানে? dq ইকুয়াল টু dw। বুঝছি কিনা? কারণ সিস্টেম কি করছে? তাপশক্তি এখানে গ্রহণ করছে। ওকে, আচ্ছা, তাহলে dq ইকুয়াল টু dw এটা হচ্ছে কারেক্ট। এবার dw মানে কি দেখো, এবার আমরা এখানে দেখো dw মানে কি শিখছি আমরা? dw মানে হচ্ছে p ইনটু কত? dv। p ইনটু হচ্ছে dv, প্রেসার ইনটু হচ্ছে কত? ভলিউমে চেঞ্জ। তো এবার আমরা এই প্রথম প্রসেসে দেখো এই বোর্ডটা আসলে খুব ছোট, যার কারণে হচ্ছে এখানে গ্রাফগুলো দেখানো টাফ হয়ে যাচ্ছে। দেখো এখানে আমাদের সাথে সাথে প্রসেসের সাথে একটা গ্রাফ দেখানো হচ্ছে, ঠিক আছে? তো এই গ্রাফটা আমি এখানে দেখাচ্ছি। দেখো প্রেসার, ভলিউম আর টেম্পারেচার, প্রেসার, ভলিউম আর টেম্পারেচারে এই প্রথম প্রসেসে প্রেসার, ভলিউম আর টেম্পারেচারে কি চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এবার আমরা দেখতে যাচ্ছি। এই জিনিসটা তো আমরা দেখছি না? এবার প্রথম প্রসেসে প্রেসারের কি চেঞ্জ হবে, ভলিউমে কি চেঞ্জ হবে, টেম্পারেচারে কি চেঞ্জ হবে সেই জিনিসগুলো আমরা দেখব। তো একটু খেয়াল করো, আমি এখানে একটা গ্রাফ লিখতেছি, এখানে এই জায়গায় একটু খেয়াল করতে হবে। এখানে খেয়াল করো, আমরা এখানে যখন তাপশক্তি দিছি এটা তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা বাড়ার কারণে এটার ভলিউম কি হয়েছে? এটা আস্তে আস্তে কি হয়ে যাবে? এটা উপরের দিকে উঠবে, অর্থাৎ ভলিউম বৃদ্ধি পাবে। এখানে এই সিস্টেমটা, এই যে তাপ উৎসটা যখন এখানে তাপশক্তি দিবে তখন এই পৃষ্ঠটা উপরে উঠে যাবে না, অর্থাৎ ভলিউম বৃদ্ধি পাবে, ঠিক আছে কিনা? আর ভলিউম বৃদ্ধি পেলে কি কমে যায়? প্রেসার কমে যায়। আমরা আইসোথার্মাল, যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস, তাহলে ভলিউম বৃদ্ধি পেলে প্রেসার কি হবে? কমে যাবে। তাহলে দেখো এই যে এটার গ্রাফটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে ভলিউম বৃদ্ধি পাচ্ছে যার কারণে কি হচ্ছে? প্রেসারটা কমে যাচ্ছে। তাহলে আমরা গ্রাফটা লিখতে পারি হচ্ছে এই রকম, গ্রাফটা লিখতে পারি হচ্ছে এই রকম। তো দেখো এখানে তাহলে আমরা এই পাশে হচ্ছে প্রেসারকে রাখি আর এই পাশে হচ্ছে ভলিউমকে রাখি, এই পাশে হচ্ছে ভলিউমকে রাখি। দেখো ভলিউম বৃদ্ধি পাচ্ছে যার কারণে প্রেসারটা কি হচ্ছে? কমে যাচ্ছে। যে ভলিউম বৃদ্ধি পাচ্ছে প্রেসারটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসের গ্রাফ। ভলিউম বৃদ্ধি পাচ্ছে, প্রেসারটা কমে যাচ্ছে, টেম্পারেচারটা কি আছে এখানে? ফিক্সড আছে। টেম্পারেচারটা এখানে কি আছে? ফিক্সড আছে। তো এই প্রসেসটা যখন আমরা শুরু করতেছি, অর্থাৎ এই পাত্রটাকে যখন এখানে বসাই নেয় তখন এটার প্রেসার ছিল, আমি ধরে নিচ্ছি P1, এটার ভলিউম ছিল কত? V1 আর টেম্পারেচার কত ছিল? T1 ছিল। আমার কথাটা বোঝা গেছে কিনা? এটা প্রেসার কত ছিল? P1, ভলিউম কত ছিল? V1 আর টেম্পারেচার কত ছিল? T2। ওকে, তারপরে ও যখন তাপশক্তি গ্রহণ করছে, তাপশক্তি গ্রহণ করার পর ওর কি চেঞ্জ হয়েছে? ভলিউম চেঞ্জ হয়েছে না? এই যে ভলিউম চেঞ্জ হয়েছে, তাহলে এই জায়গায় আসার পর তার ভলিউম কত হয়ে গেছে? V2, প্রেসার হয়ে গেছে কত? P2 আর টেম্পারেচার তো চেঞ্জ হয় না, তাহলে টেম্পারেচার কত থাকবে? T1 এ থাকবে। তাহলে আইসোথার্মাল প্রসেসের গ্রাফ হচ্ছে এটা। বুঝছি কিনা? আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে সেকেন্ড প্রসেসে। সেকেন্ড প্রসেস এটা আমি মুছে দিচ্ছি। এবার এই গ্রাফটা আমার দরকার এখানে লেখার জন্য, ঠিক আছে? গ্রাফটাও দরকার, কারণ এখানে আমি এবার এই যে সেকেন্ড প্রসেসের গ্রাফ লিখবো, থার্ড প্রসেসের গ্রাফ লিখবো, ফোর্থ প্রসেসের গ্রাফ লিখবো। আবার এখানে চিত্রটাও দেখাইতে হবে, এখানে আবার এই জিনিসটাও লিখতে হবে। জায়গাটা খুবই ছোট, ব্যবস্থা বোঝা গেছে? জায়গাটা খুবই ছোট, মানে এই বোর্ডটা খুবই ছোট। তা আমি হচ্ছে এবার সেকেন্ড প্রসেসটা দেখাচ্ছি। দেখো এবার আমরা সেকেন্ড প্রসেসে দেখবো, একটু খেয়াল করতে হবে। এবার আমরা দেখবো হচ্ছে সেকেন্ড প্রসেস। তো সেকেন্ড প্রসেসে আমরা কি করছিলাম? এইটাকে, এটা তো ছিল কোথায়? তাপ উৎসের উপরে। তাপ উৎস থেকে তুলে কোথায় রাখছি? অন্তরকের উপর রাখছি। এই যে অন্তরকের উপর রাখছি। তাহলে অন্তরকের উপর যখন রাখছি তখন অন্তরক থেকে এখানে কোনো তাপশক্তি যাবে বা এখান থেকে কোনো তাপশক্তি এখানে যাবে না? অবশ্যই যাবে না, কারণ ও তাপশক্তি আদান প্রদান করতে পারবে না। বুঝছি কিনা? কোনো তাপশক্তি যাবে না। তাহলে আমরা বলতে পারি যে সেকেন্ড প্রসেসে এইখানে যে তাপশক্তিটা আছে ওটা কি আছে? ফিক্সড আছে। ওটা কি চেঞ্জ হচ্ছে? মানে এখানে যে পরিমাণ কি আছে? সব তাপশক্তি আছে ওটা কি থাকতেছে? এখানে ফিক্সড থাকতেছে। তাহলে আমরা এখানে সেকেন্ড প্রসেসে দেখতেছি কি ফিক্সড আছে? তাপটা ফিক্সড আছে। সেকেন্ড প্রসেসে আমরা দেখতেছি হচ্ছে কি ফিক্সড আছে? তাপটা ফিক্সড আছে। তাহলে তাপ ফিক্সড থাকে, এটা কোন প্রসেসে? 2 নম্বর প্রসেস, মানে এডিয়াব্যাটিক প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে কিনা?
রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, অর্থাৎ তাপটা এখানে কি আছে, রুদ্ধ হয়ে আছে, তাপটা এখানে কি আছে, ফিক্স আছে, আদান প্রদান হয় না, এটার সাথে কি হয় না, কোনো আদান প্রদান হয় না। তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া ডিকিউটা কত জানি আমরা, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া ডিকিউ 0, ডিকিউ পরিচয় হচ্ছে সিস্টেম কি তাপশক্তি গ্রহণ করছে বা ছাড়ছে, এটাই তো ডিকিউ। তাহলে সিস্টেম কোনো কিছু নেয়ও নাই দেয়ও নাই, তাহলে ডিকিউটা কত হবে, ডিকিউটা 0। তাহলে এখানে যদি আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখতে চাই যে ডিকিউ ইকুয়ালস টু কত, ডিউ প্লাস ডিডব্লিউ, তাহলে ডিকিউ জায়গায় কত বসাবো 0, তারপর এখানে কত হবে ডিডব্লিউ। তাহলে এটাকে দেখো আমরা দুই ভাবে লিখতে পারি, একভাবে লিখতে পারি এরকম যে মাইনাস ডিউ ইকুয়ালস টু হচ্ছে কত ডিডব্লিউ, আরেকভাবে লিখতে পারি হচ্ছে কত ডিউ ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো মাইনাস ডিডব্লিউ লিখতে পারবো, বুঝছি কিনা। আচ্ছা, তো এখানের মধ্যে একটা কারেক্ট, গাণিতিক ভাবে দুইভাবে লেখা যাবে, কিন্তু কারেক্ট কয়টা এখানে, একটাই কারেক্ট। তো কোনটা কারেক্ট সেটা আমরা কিভাবে বুঝবো, দেখো এখানে এই এটার সাথে এই যে তাপ, এটা কি বলছিলাম অন্তরকের সাথে এই সিস্টেমের তাপ শক্তির কোনো আদান প্রদান হচ্ছে, অন্তরক কি ওকে কোনো তাপ শক্তি দিয়েছে, তাহলে এটার ভলিউম কি বাড়বে, এখন বাড়বে না, বাড়ার তো কোনো সুযোগ নেই। কিন্তু আগের প্রসেসে ভলিউম বাড়তেছিল, ওই রেশে আগের প্রসেসের রেশে এখানে এখনো কিছু পরিমাণে ভলিউম কি হতে থাকবে, ইনক্রিজ হতে থাকবে। আমার কথাটা বোঝা গেছে, ভলিউম বাড়ার কোনো সুযোগ নেই, ও তো তাপ শক্তি দিচ্ছে না, তাহলে ভলিউম বাড়বে কিভাবে, ভলিউম বাড়ার কোনো সুযোগ নেই। কিন্তু আগের প্রসেসে ভলিউম বাড়তেছিল, আগের প্রসেসের রেশে এখনো এখানে কি পরিমাণ কিছু পরিমাণ ভলিউম কি হতে থাকবে, বাড়তে থাকবে, বোঝা গেছে। আগের প্রসেসের রেশে এখনো এখানে কিছু পরিমাণ ভলিউম কি হতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে ভলিউম কি হচ্ছে এখানে এখনো ইনক্রিজ হচ্ছে, ভলিউম এখনো কি হচ্ছে, তাহলে ইনক্রিজ হচ্ছে। তাহলে সেকেন্ড প্রসেসে ভলিউম এখনো কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, প্রেসার কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। ভলিউম ইনক্রিজ হলে প্রেসার ডিক্রিজ হবে, বোঝা গেছে, ভলিউম ইনক্রিজ হচ্ছে, প্রেসার কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। তাহলে দেখো ভলিউম যদি ইনক্রিজ হয় মানে ভলিউম যদি বাড়ে, তাহলে ডিউটা পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, কি বলছি বোঝা গেছে। আচ্ছা না, ডিউটা না, ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে ডিডব্লিউটা পজিটিভ, ঠিক আছে কিনা। কারণ ডিডব্লিউ মানে আমরা কি জানি, ডিডব্লিউ মানে হচ্ছে আমরা জানি পি ইনটু ডিভি। এই যে ভলিউমের চেঞ্জ কি হচ্ছে, পজিটিভ, ভলিউম বাড়তেছে মানে ডিভিটা কি পজিটিভ, ভলিউমের চেঞ্জটা কি পজিটিভ, তাহলে পি ডিভি মানে ডিডব্লিউটা তাহলে কি হবে, পজিটিভ হবে। আমার কথাটা বুঝছো, ভলিউমটা এখনো কি হচ্ছে, কিছু পরিমাণে বাড়তেছে, তাহলে ডিভিটা কি হবে, পজিটিভ, মানে ভলিউমের চেঞ্জ ডিভিটা কি হবে, পজিটিভ। তাহলে ডিভি পজিটিভ হওয়া মানে ডিডব্লিউ পজিটিভ। তাহলে এখানে কারেক্ট হবে কোনটা, কারেক্ট হবে হচ্ছে এইটা, আর রং হবে কোনটা, এইটা, বুঝছি কিনা। তাহলে এখানে কারেক্ট কোনটা, এইটা, বুঝছি কিনা। মাইনাস ডিউ ইকুয়ালস টু কত, ডিডব্লিউ, বুঝছি। আচ্ছা, এবার এখানে তাহলে ভলিউমটা বাড়তেছে, আমরা দেখলাম সেকেন্ড প্রসেসে ভলিউম এখনো কি হচ্ছে, বাড়তেছে এবং প্রেসার কি হচ্ছে, কমতেছে। তাহলে গ্রাফটা কি রকম হবে, গ্রাফটা হবে এইরকম, এই যে ভলিউম বাড়তেছে, প্রেসার কি হচ্ছে, কমতেছে, বুঝছি। এটা হচ্ছে সেকেন্ড প্রসেসের গ্রাফ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে সেকেন্ড প্রসেস পরে গিয়ে প্রেসারটা P2 ছিল, এটা এখন কত হয়ে যাবে, P3 হয়ে যাবে, ভলিউম ছিল V2, এটা কত হয়ে যাবে, V3। আর এবার কিন্তু টেম্পারেচারও চেঞ্জ হয়েছে, এই প্রসেসে কি হয়েছে, টেম্পারেচারও চেঞ্জ হয়েছে, কি বলছি বোঝা গেছে। দেখো ডিডব্লিউ পজিটিভ, তার মানে ডিউ নেগেটিভ, ডিউ নেগেটিভ হওয়া মানে টেম্পারেচার কি হয়েছে, ডাউন হয়েছে। কারণ টেম্পারেচার বাড়লে ডিউ কি থাকে, পজিটিভ থাকে, টেম্পারেচার কমলে ডিউ কি থাকে, নেগেটিভ থাকে। টেম্পারেচার যদি চেঞ্জ না হয় ডিউ কত হয়, শূন্য হয়, ডিউ কত হয়, শূন্য হয়। তাহলে এখানে ডিউ যেহেতু নেগেটিভ, তার মানে টেম্পারেচার কি হয়েছে, ডাউন হয়েছে, টেম্পারেচার ডাউন হয়েছে, অর্থাৎ টেম্পারেচার কমে কত হয়েছে, T3 হয়েছে। T1 টা চেঞ্জ হয়ে কত হয়েছে, T2 হয়েছে, কি বলছি বোঝা গেছে। T1 টা চেঞ্জ হয়ে কত হয়েছে, T2 হয়েছে, এবং ডেফিনেটলি T2 টা T1 এর চেয়ে কম, অর্থাৎ তাপমাত্রা কি হয়েছে, কমছে, বুঝছি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড প্রসেস, কার্নো ইঞ্জিনের সেকেন্ড প্রসেসটা গেল। এবার আমরা থার্ড প্রসেসটা দেখে ফেলবো, তারপর ফোর্থ প্রসেসটা দেখে ফেলবো পর্যায়ক্রমে। তো দেখো এবার আমরা থার্ড প্রসেসটা একটু দেখে ফেলি। এবার হচ্ছে আমরা থার্ড প্রসেসটা একটু দেখে ফেলি, থার্ড প্রসেস, হ্যাঁ একটু খেয়াল করো। এবার হচ্ছে আমরা থার্ড প্রসেসটা দেখব। তো থার্ড প্রসেসে আমরা কি করতেছি, থার্ড প্রসেসে হচ্ছে আমরা এই যে সিস্টেমটাকে এই অন্তরক থেকে তুলে কোথায় রাখতেছি, এবার তাপ গ্রাহকে রাখতেছি। তাহলে তাপ গ্রাহক, এই যে এখানে তাপ গ্রাহক ছিল আমাদের, এই তাপ গ্রাহকে রাখতেছি, এটা হচ্ছে তাপ গ্রাহক, বুঝছি কিনা। তাহলে এই তাপ গ্রাহকে আমাদের সিস্টেমটা কি দিতে থাকবে, বলো, তাপ শক্তি দিতে থাকবে, তাপ শক্তি দিতে থাকবে। ওর তাপমাত্রা যত আছে কিন্তু ততই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। ও তাপ শক্তি নিতেই থাকবে, কিন্তু ওর তাপমাত্রা চেঞ্জ হবে না। তাহলে একটা পর্যায়ে ওর তাপমাত্রা ওর সমান হয়ে যাবে, ও তো তাপ শক্তি দিচ্ছে, তাহলে ওর তাপমাত্রা কমতেছে, ওর তাপমাত্রা কমতে কমতে একটা পর্যায়ে কার সমান হবে, T2 এর সমান হবে। তাহলে তাপমাত্রা একটা পর্যায়ে ফিক্সড হয়ে যাচ্ছে না, ফিক্সড হয়ে যাচ্ছে কিনা। তাহলে থার্ড প্রসেসে আমরা দেখতেছি তাপমাত্রা কি হয়ে যাচ্ছে, তাপমাত্রাটা হচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে তাপমাত্রা ফিক্সড থাকে কোন প্রসেসে, কি বলতে পারবো, সমষ্ণ প্রক্রিয়ায়, ঠিক আছে কিনা। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রাটা কি থাকে, ফিক্সড থাকে, বুঝছি কিনা।
সমষ্ট প্রক্রিয়ায় তাপমাত্রাটা ফিক্স থাকে। তাহলে থার্ড প্রসেস, প্রথম প্রসেসটা আমাদের সমষ্ট ছিল, দ্বিতীয় প্রসেসটা রুদ্ধতাপীয় ছিল, থার্ড প্রসেসটা আমরা কি দেখতেছি সমষ্ট প্রক্রিয়া, বুঝছি? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার একটু খেয়াল করো, তাহলে এখানে সমষ্ট প্রক্রিয়া যেহেতু সমষ্ট প্রক্রিয়া, তাহলে এখানে ডিউটা কত? ডিউটা 0, ডিউটা হচ্ছে এখানে 0। তাহলে এখানে যদি আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি দেখি, dq = কত? ডিউ প্লাস dw, ডিউ এর জায়গায় কত বসাবো? 0 বসাবো। তাহলে কত পাচ্ছি? dq = dw পাচ্ছি। এটাকে আমরা দুই ভাবে লিখতে পারবো গাণিতিক ভাবে, যে মাইনাস dq = কত, অথবা dq হচ্ছে dw, দুই ভাবে লিখতে পারবো গাণিতিক ভাবে। কিন্তু কারেক্ট একটা, কোনটা কারেক্ট হবে এবার দেখো। এবার সিস্টেম তাপশক্তি দিচ্ছে, সিস্টেম তাপশক্তি ছেড়ে দিচ্ছে, তাহলে dq কি পজিটিভ। সিস্টেম তাপশক্তি ছেড়ে দিলে dq কি হবে? নেগেটিভ। সিস্টেম যদি তাপশক্তি কি করে? গ্রহণ করে, তাহলে dq পজিটিভ। আর সিস্টেম যদি তাপশক্তি বাইরে ছেড়ে দেয়, তাহলে dq কি হবে? নেগেটিভ। তাহলে এখানে আমাদের এই যে দেখো, সিস্টেম বাইরে তাপশক্তি ছেড়ে দিচ্ছে, তাহলে এবার এই যে dqটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে কারেক্ট কোনটা? কারেক্ট হচ্ছে এটা, রং কোনটা? রং হচ্ছে এটা, বুঝছি কিনা? সিস্টেম তাপশক্তি ছেড়ে দিচ্ছে, এই যে সিস্টেমটা তাপশক্তি ছেড়ে দিচ্ছে, তাহলে dq নেগেটিভ। তাহলে কারেক্ট কোনটা? এইটা, ঠিক আছে? তাহলে dq যখন নেগেটিভ, তখন আমরা দেখতেছি মাইনাস dw দেখতেছি। এখানে কি দেখতেছি? মাইনাস dw, অর্থাৎ dw টা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। তো dw নেগেটিভ হওয়া মানে ভলিউম এখানে কি হবে? কমবে। কারণ dw মানে কি? dw মানে হচ্ছে p * dv। তাহলে dw নেগেটিভ মানে হচ্ছে ভলিউমটা কি হবে? ডাউন হবে, মানে ভলিউমটা কমবে, বুঝছি কিনা? আর স্বাভাবিকভাবে আমরা বলতে পারি, ও যেহেতু তাপশক্তি ছেড়ে দিচ্ছে, ওর ভলিউম কমে যাবে, ওর ভলিউম কি হবে? কমে যাবে। তাহলে থার্ড প্রসেসে আমরা দেখতেছি ভলিউম কি হচ্ছে? থার্ড প্রসেসে ভলিউম কমে যাচ্ছে, তাহলে প্রেসার কি হবে? অটোমেটিক বেড়ে যাবে। এবং টেম্পারেচারটা কি থাকবে? ফিক্স থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের থার্ড প্রসেস, এটা হচ্ছে আমাদের সমস্ত প্রক্রিয়া, বুঝছি কিনা? তাহলে এটাও যদি থার্ড প্রসেসটা যদি গ্রাফে রিপ্লেস করি, এখানে এবার ভলিউম কমতেছে, প্রেসার বাড়তেছে, তাহলে গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা হবে এরকম, ঠিক আছে? ভলিউম কমবে, প্রেসার বাড়বে, এই যে ভলিউম কমতেছে, প্রেসার বাড়তেছে, বুঝছি কিনা? তাহলে থার্ড প্রসেসটা পরে গিয়ে P3 টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? P4 হয়ে যাবে। B3 টা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? B4 হয়ে যাবে, ঠিক আছে? B3 চেঞ্জ হয়ে B4 হয়ে যাবে। টেম্পারেচার কিন্তু T2 B2 থাকবে, কারণ এই প্রসেসে টেম্পারেচারের চেঞ্জ হয়নি, বুঝছি? আচ্ছা, এটা গেল আমাদের থার্ড প্রসেস। এবার আমরা ফোর্থ প্রসেসটা দেখে ফেলবো, মানে লাস্ট যে প্রসেসটা, কার্নো ইঞ্জিনের লাস্ট যে প্রসেসটা, সেটা হচ্ছে আমরা এবার দেখে ফেলবো। সো দেখো, ফোর্থ প্রসেস, এবার হচ্ছে আমরা ফোর্থ প্রসেসটা দেখে ফেলবো। তো ফোর্থ প্রসেসে আমরা কি করতেছি? তাপ গ্রাহক থেকে তুলে আবার কোথায় রাখতেছি? অন্তরঙ্গ রাখতেছি। তাপ গ্রাহক থেকে তুলে, এ তো ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে মনোযোগ ঠিক আছে না? ঘুমের মধ্যে মনোযোগ ঠিক আছে। দেখো, এই যে তাপ গ্রাহক থেকে তুলে কোথায় রাখতেছি? আমি তো চিন্তা করছি তো ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে আসতে দিচ্ছি। তাপ গ্রাহক থেকে তুলে কোথায় রাখবো? এবার অন্তরকে রাখবো, ঠিক আছে? এবার কোথায় রাখবো? এই যে দেখো, ফোর্থ প্রসেসে তাপ গ্রাহক থেকে তুলে কোথায় রাখবো? এই সিস্টেমটাকে অন্তরকে রাখবো, বুঝছি কিনা? কোথায় রাখতেছি? অন্তরকে রাখতেছি, এটা হচ্ছে আমাদের ফোর্থ প্রসেস। তাহলে অন্তরকে যখন রাখবো, তখন তাপ শক্তির কোনো আদান প্রদান হবে না। তার মানে dq টা কত? 0। তার মানে কোন প্রসেস? আবারও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে কিনা? চতুর্থ প্রসেসটা কি? আবারও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখতে চাই, dq = কত? du + dw, ঠিক আছে কিনা? তাহলে এখানে dq এর মান কত? 0। তাহলে আমরা লিখতে পারি dw। এটাকে দুই ভাবে লেখা যায় গাণিতিক ভাবে। কি কি লিখতে পারি আমরা এখানে? যে মাইনাস du = কত? dw। আবার আমরা লিখতে পারি হচ্ছে কত? du = কত লিখতে পারবো? মাইনাস dw, বুঝছি কিনা? এই দুই ভাবে হচ্ছে লিখতে পারবো গাণিতিক ভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি মানে রাইট হচ্ছে কয়টা? এখানে একটাই রাইট। তো কোনটা রাইট হবে দেখো, এখানে ভলিউম বাড়ার কি কোনো সুযোগ আছে বা কমার কি কোনো সুযোগ আছে? নাই, কারণ তাপ শক্তি তো আদান প্রদান হয় না। কিন্তু আগের প্রসেসে কি হচ্ছিল? ভলিউম কমতেছিল না? এটা ঠিক আগের প্রসেসে ভলিউম কমতেছিল। তো আগের প্রসেসের রেশে এবারও এখানে কি হতে থাকবে? ভলিউমটা কমতে থাকবে। ভলিউম কিছু পরিমাণে কি হতে থাকবে? কমতে থাকবে আগের প্রসেসের রেশে। তাহলে এখানে ভলিউম যদি কমে, তাহলে dw কি হবে? মাইনাস হবে। তার মানে এটা রং। কারেক্ট হচ্ছে কোনটা? এইটা। তাহলে dw নেগেটিভ হওয়া মানে du কি পজিটিভ? du পজিটিভ না? তাহলে du পজিটিভ মানে টেম্পারেচার কি হচ্ছে এবার এখানে? বাড়তেছে। du পজিটিভ মানে কি? টেম্পারেচার বাড়তেছে। তাহলে এই প্রসেসে চতুর্থ প্রসেসটা যদি আমরা দেখি, যে চতুর্থ প্রসেসে আমরা দেখতেছি ভলিউম এখনো কি হচ্ছে? ভলিউম এখনো কি হচ্ছে? চতুর্থ প্রসেসে ভলিউম কমতেছে, প্রেসার বাড়তেছে, টেম্পারেচার বাড়ছে, মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাহলে আমি যদি এটা দেখি, দেখো, এটা যদি কার্নো ইঞ্জিনের চক্র হয়, মানে এটা যদি কার্নো ইঞ্জিনের গ্রাফ হয়, তাহলে এইটা P4 টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ফাইনালি P1 হয়ে যাবে। V4 টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? V1 হয়ে যাবে। T2 টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? P1 হয়ে যাবে। এই যে ভলিউম কমছে না? তাহলে ভলিউম কমে V4 থেকে কত হয়ে যাবে?
V1 হয়ে যাবে। এই যে প্রেসার বাড়ছে না, প্রেসার বেড়ে T4 থেকে কত হয়ে যাবে, T1 হয়ে যাবে। টেম্পারেচার বাড়ছে না, টেম্পারেচার T2 থেকে বেড়ে কত হয়ে যাবে, T1 হয়ে যাবে। যদি এটা কার্নো ইঞ্জিনের চক্র হয়, মানে যদি কার্নো ইঞ্জিনের চক্র হয়, তাহলে এটা চেঞ্জ হয়ে যেটা দিয়ে শুরু করছে সেটাতে ব্যাক করবে। প্রেসার, ভলিউম, টেম্পারেচার যেটা দিয়ে শুরু করছে সেটাতে কি করবে, ব্যাক করবে। যদি এটা কি হয়, কার্নো ইঞ্জিনের চক্র। তাহলে এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের আমরা পার্টস দেখলাম, কার্নো ইঞ্জিনের প্রসেসগুলো দেখছি, গ্রাফগুলো দেখছি, বুঝছেন কিনা? তাহলে এর মধ্যে আমরা দেখছি হচ্ছে এই প্রসেসটা কি প্রসেস, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এটা কেমন, সমষ্ণ প্রক্রিয়া। এবং এখানে ভলিউমের কি হয়েছে, প্রসারণ হয়েছে, ওই জন্য এটাকে কি বলা হচ্ছে, সমষ্ণ প্রসারণ বলা হচ্ছে, কারণ এখানে ভলিউমের প্রসারণ হয়েছে। আর এই প্রসেসও ভলিউমের কি হয়েছে, প্রসারণ হয়েছে না, ওই জন্য এটাকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং এখানে ভলিউমের কি হয়েছে, প্রসারণ হয়েছে, ওই জন্য এটাকে কি বলা হচ্ছে, রুদ্ধতাপীয় প্রসারণ, বুঝছি কিনা? আর এটা কেমন প্রসেস ছিল, সমষ্ণ প্রক্রিয়া। ভলিউমের কি হয়েছে, সংকোচন হয়েছে, তাহলে এটাকে বলা হবে সমষ্ণ সংকোচন। এটাকে বলা হবে সমষ্ণ সংকোচন। কি বলছি, বোঝা গেছে? আর এখানে কি হয়েছে, এটা কোন প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে ভলিউমের কি হয়েছে, কমছে, তাহলে এটাকে আমরা কি বলবো, রুদ্ধতাপীয় সংকোচন, বুঝছি কিনা? তাহলে এই চারটা প্রসেস হচ্ছে কার্নো ইঞ্জিন তার একটা সাইকেল কমপ্লিট করে, বুঝছি? এই চারটা প্রসেসে কার্নো ইঞ্জিন তার কি করে, একটা সাইকেল কমপ্লিট করে। ওকে, এবার আমরা সিকিউ মানে এবার হচ্ছে আমরা টাইপ বাই টাইপ ম্যাথগুলো দেখে ফেলবো, যে এখানে কি কি টাইপের ম্যাথ আছে। আর 15 মিনিট টাইম নিব, ঠিক আছে? কয়টা বসেছে, 7টা পাস। আর 15 মিনিট টাইম নিব। দেখো আমি হচ্ছে এবার এই চ্যাপ্টারের টাইপ বাই টাইপ ম্যাথগুলো দেখে ফেলবো। এবার কি দেখে ফেলবো, টাইপ বাই টাইপ আমরা ম্যাথগুলো দেখে ফেলবো, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝছি না, এই জিনিসগুলো আমরা বুঝছি, বুঝলে হচ্ছে এবার আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার টাইপ বাই টাইপ ম্যাথগুলো দেখবো। তো দেখো একটু খেয়াল করতে হবে, আজকে চ্যাপ্টার শেষ করতে চাচ্ছি, ওই জন্য একটু খেয়াল করতে হবে। আমাকে আর 15 মিনিট টাইম দাও, আর 15-20 মিনিট টাইম দাও। দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। সাপোজ এই হচ্ছে আমাদের একটা ইঞ্জিন, ঠিক আছে? এই ইঞ্জিনে হচ্ছে আমি তাপ শক্তি দিলাম হচ্ছে কত, Q1 পরিমাণে তাপ শক্তি দিলাম, এবং এই ইঞ্জিনটা বাইরে তাপ শক্তি ছেড়ে দিছে Q2 পরিমাণে। তো এইটা যেটা আমি ওকে, ভাই প্লিজ একটু রিকোয়েস্ট, এটা ইম্পর্টেন্ট। এতক্ষণ যেটা পড়াইছি ওটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল না, বোঝাটা ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা লিখতে হবে না। কিন্তু এখন যেটা পড়াচ্ছি ওটা পরীক্ষা লিখতে হবে সরাসরি, ঠিক কি বলছি, বোঝা যাচ্ছে? তো এটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি এই ইঞ্জিনটাতে কি করলাম, এটা হচ্ছে একটা ইঞ্জিন, এই ইঞ্জিনে তাপ শক্তি দিছি, ও Q2 পরিমাণে তাপ শক্তি কি করছে, বাইরে ছেড়ে দিছে। তাহলে যেটা দিছি সেটাকে আমরা কি বলবো, সেটাকে হচ্ছে আমরা ইনপুট বলবো। যেটা দিছি ইঞ্জিনে সেটা হচ্ছে ইনপুট, আর যেটা বাইরে ছেড়ে দিছি ওটা কি আউটপুট? আনসার হচ্ছে না, ওইটা আউটপুট না, ওইটা হচ্ছে হিট লস। ওইটা হচ্ছে কি, হিট লস। ওই যে গাড়ি ইঞ্জিনে হাত দিলে গাড়ি যদি গরম দেখায়, ওই এই লসটা কি বলছে, বোঝা যাচ্ছে? এই হিট লস, অর্থাৎ সে কি করতেছে, এটা অপচয় করতেছে। তাহলে কাজে লাগাইছে কোনটা, সে কাজে লাগাইছে কোনটা, Q1 - Q2, অর্থাৎ তাকে আমি দিছি Q1, সে লস করছে Q2, তাহলে কাজে লাগাইছে কোনটা, Q1 - Q2। এইটাই হচ্ছে ইঞ্জিনের কৃত কাজ, বা এটাই হচ্ছে ইঞ্জিনের আউটপুট। এটাকে আমরা কি বলবো, যেটা সে কাজে লাগাইছে সেটাই হচ্ছে তার আউটপুট, বুঝছি কিনা? তাহলে আউটপুট কোনটা, আউটপুট হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার হিট লস বা অপচয়। কি বলছে, বোঝা গেছে? তাহলে আমি যদি এই ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে চাই, এই ইঞ্জিনের কি বের করতে চাই, কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করে, ইটা দ্বারা প্রকাশ করে। এফিশিয়েন্সি এটাকে কি দ্বারা প্রকাশ করে, ইটা। তাহলে কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু হচ্ছে আউটপুট, আউটপুট ডিভাইড বাই কি হবে, ইনপুট। ইনপুট 100%, আউটপুট ডিভাইড বাই ইনপুট ইনটু 100%। তাহলে আউটপুটটা কত আমাদের, আউটপুটটা হচ্ছে Q1 - Q2, আর ইনপুটটা কত, ইনপুট হচ্ছে Q1 ইনটু হচ্ছে কত, 100%। এটা হচ্ছে কর্মদক্ষতা বের করার সূত্র। তো এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি। দেখো Q1 ভাগ করলে কত হবে, 1, আর এখানে কত হবে, Q2/Q1 ইনটু হচ্ছে কত হবে, 100%। তাহলে এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা বের করার সূত্র। Q2 টা হচ্ছে লস, Q1 টা হচ্ছে ইনপুট, বোঝা গেছে? তাহলে এটা কিসের সূত্র, কর্মদক্ষতা বের করার সূত্র। আর এটা হচ্ছে যদি আমাদের তাপ শক্তি ডাটা দেওয়া থাকে, মানে কি পরিমাণ তাপ শক্তি দিছি, কি পরিমাণ তাপ শক্তি লস করছে, ওই ডাটা যদি দেওয়া থাকে তাহলে এটা ইউজ করব। আর যদি টেম্পারেচার ডাটা দেওয়া থাকে তাহলে এফিশিয়েন্সি বের করব হচ্ছে কিভাবে, দেখো এটা ইকুয়ালস টু 1 - T2/T1, T2/T1 ইনটু হচ্ছে কত, 100%। এই যে এখানে দেখো 1 - Q2/T1 ইনটু 100%, টেম্পারেচার ডাটা দেওয়া থাকলে 1 - কত হবে, T2/T1 ইনটু 100%। এই T1 এর পরিচয় কি, T1 এর পরিচয় হচ্ছে সোর্স টেম্পারেচার, মানে তাপ উৎসের তাপমাত্রা। কিসের তাপমাত্রা, এটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা বা হিট সোর্স টেম্পারেচার, তাপ উৎসের তাপমাত্রা। আর T2 টা কি, T2 হচ্ছে সিঙ্ক টেম্পারেচার। T2 টা কি, সিঙ্ক টেম্পারেচার, মানে হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। কিসের তাপমাত্রা, ইংলিশ ওয়ার্ডগুলো মাথায় রাখিও, কারণ এগুলো আসে। তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা। কি বুঝতে, বোঝা গেছে? T2 টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, আর T1 টা হচ্ছে সোর্স টেম্পারেচার বা হচ্ছে কিসের তাপমাত্রা,
সোর্সের তাপমাত্রা, তাপোচ্ছের তাপমাত্রা, বুঝছি? তাহলে এটা হচ্ছে ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করার সূত্র। তাহলে আমাকে দেখো এই ইঞ্জিনের এফিসিয়েন্সি টাইপ 1 এর কোশ্চেন, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপ 1। এবার টাইপ বাই টাইপ হচ্ছে আমরা কোশ্চেনগুলো দেখবো। দেখো এবার হচ্ছে আমরা টাইপ বাই টাইপ কোশ্চেনগুলো দেখবো, মনোযোগ দিয়ে খেয়াল করবা। 20টা মিনিট মনোযোগ ধরে রাখো, অনলি 20টা মিনিট বা 15টা মিনিট। দেখো 15 মিনিটে শেষ করবো। তাহলে আমাদের টাইপ 1 এর কোশ্চেন, আমাদের টাইপ 1 এর কোশ্চেন হচ্ছে, দেখো আমরা সূত্র দেখছি এটা ইকুয়ালস টু কত 1 মাইনাস q2 বাই q1 ইনটু হচ্ছে কত 100%। আরেকটা সূত্র দেখছি হচ্ছে কত 1 মাইনাস কত T2 বাই q1 ইনটু হচ্ছে কত 100%। তাহলে এখানে কি কি আছে? এখানে আমরা দেখতেছি ইটা আছে, রাইট? এখানে আমরা দেখতেছি q2 আছে, এখানে কি আছে q1 আছে, এখানে আমরা দেখতেছি হচ্ছে t1 আছে, t2 আছে, ঠিক আছে? তারপরে w আছে, w মানে কি q1 মাইনাস q2। তাহলে এই জিনিসগুলো বের করতে বলবেন। এটা এই ধরনের প্রশ্ন আসে কোথায়? গতে। মানে এটা বের করো, q1 বের করো, q2 বের করো, t1 বের করো, t2 বের করো, বা w বের করো, আউটপুটটা বের করো। কিন্তু কাজ w এর আরেকটা পরিচয় কি? কিন্তু কাজ। তাহলে এটা হচ্ছে টাইপ 1 এর কোশ্চেন। যা সূত্র বসাও, অর্থাৎ এখানে একটা দুইটা তিনটা ডাটা আছে না, তিনটার মধ্যে দুইটা দেওয়া থাকবে, একটা বের করতে বলবে, পারবো না? তিনটার মধ্যে দুইটা দেওয়া থাকবে, একটা বের করতে বলবে। বোঝা গেছে কিনা? তাহলে এটা হচ্ছে কিসের প্রশ্ন? গরুয়ের প্রশ্ন। বুঝছি কিনা? এবার আসি টাইপ 2, যেটা কিনা বেশি ইম্পর্টেন্ট। দেখো টাইপ 2 তে বলা হবে ইঞ্জিনের এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়। টাইপ 2 তে কি বলা হবে? ইঞ্জিনের এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, ইঞ্জিনের দক্ষতা বা এফিসিয়েন্সি, ঠিক আছে? ইঞ্জিনের হচ্ছে এফিসিয়েন্সি, এটা কিভাবে বাড়ানো যায়, ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে বাড়ানো যায়, ইঞ্জিনের এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়। তো দেখো এইটার आंसर হচ্ছে দুই ভাবে বাড়ানো যায়। ইঞ্জিনের এফিসিয়েন্সি কয় ভাবে বাড়ানো যায়? দুই ভাবে বাড়ানো যায়। ইঞ্জিনের এফিসিয়েন্সি কয় ভাবে বাড়ানো যায়? দুই ভাবে, ঠিক আছে? একটা পদ্ধতি হচ্ছে এটা কালিয়ে তো গেছে গা, কালিয়ে তো গেছে গা। দেখো ইঞ্জিনের এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে আমরা সোর্সের টেম্পারেচার, সোর্স মানে কি তাপ উৎস, সোর্সের টেম্পারেচারটাকে বাড়াবো এবং ওই সময় সিঙ্কের টেম্পারেচারটাকে না, সিঙ্কের টেম্পারেচারটাকে ফিক্স রাখবো। সিঙ্কের টেম্পারেচারটাকে কি রাখবো? ফিক্স রাখবো। আর একটা উপায় হচ্ছে আমরা সোর্সের টেম্পারেচারটাকে ফিক্স রাখবো, সিঙ্কের টেম্পারেচার কি করব? ডাউন করব। সিঙ্কের টেম্পারেচার কি করব? কমাবো। এই দুইটা পদ্ধতি এফিসিয়েন্সি, ইঞ্জিনের এফিসিয়েন্সি কি করা যায়? বাড়ানো যায়। ওই কি বলছি, সোর্স একটা পদ্ধতি হচ্ছে সোর্সের টেম্পারেচার বাড়াবো এবং ওই সময় সিঙ্কের টেম্পারেচার কি রাখতে হবে? ফিক্স রাখতে হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে সোর্সের টেম্পারেচার ফিক্স রাখবো, সিঙ্কের টেম্পারেচার কমাবো। দুটোটা পদ্ধতিতে এফিসিয়েন্সি বাড়বে। আমরা একটা ম্যাথ করে ফেলি এটার উপরে। এই পদ্ধতিতে আমরা একটা ম্যাথ করে ফেলি। দেখো আমাদেরকে বললো যে সোর্সের টেম্পারেচার কত, সোর্সের টেম্পারেচার আমাকে দেওয়া আছে হচ্ছে কত 370 কেলভিন, ঠিক আছে? তারপরে সিঙ্কের টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে কত 250 কেলভিন ফর एग्जांपल, ঠিক আছে? তাহলে এখন ইঞ্জিনের এফিসিয়েন্সি কত বের করে ফেলি। 1 ক্যালকুলেটর বের করো, 1 মাইনাস T2 বাই T1 ইনটু হচ্ছে কত 100%, ইনটু হচ্ছে 100%। তাহলে ইঞ্জিনের এফিসিয়েন্সি কত হবে? T2 হচ্ছে কত, T2 দেওয়া আছে 250, T1 হচ্ছে কত 370 ইনটু 100%, কত হয়? এটা आंसरটা বলো। ইঞ্জিনের এফিসিয়েন্সি এখন কত? ইনটু 100, 1 মাইনাস 250 বাই 370 ইনটু 100 কত আসছে? 130 ভাগ 370 প্লাস এটা আসতেছে কত পার্সেন্ট আছে? মাইনাসে কেন আসছে आंसर? দেখি উপরে এই যে 250, তো 250 বাই 370 বের করো না, দুটো কত আসছে? আচ্ছা 0 বাই আর আচ্ছা ঠিক আছে, 35.3 ঠিক আছে কত 35.1%, অর্থাৎ ইঞ্জিনের এফিসিয়েন্সি এখন কত 35%। এবার ইঞ্জিনের এফিসিয়েন্সিটা আমরা কি করব? বাড়াবো। তাহলে ইঞ্জিনের এফিসিয়েন্সি বাড়ানোর দুইটা পদ্ধতি দেখছি। তাহলে আমরা প্রথম পদ্ধতিতে হচ্ছে এটা বাড়াচ্ছি, এরপর দ্বিতীয় পদ্ধতিতে বাড়াবো। তো দেখো প্রথম পদ্ধতিতে কি করতে হবে বলছিলাম, প্রথম পদ্ধতিতে কি করতে হবে বলছিলাম, সোর্সের টেম্পারেচার বাড়াইতে হবে। তাহলে এই যে T1টাকে আমি 370 থেকে আরো বাড়াবো এবং সিঙ্কের টেম্পারেচার যা আছে তা রাখবো। তো এখন কত বাড়াবো? এই সোর্সের টেম্পারেচারটা কত বাড়াবো? বাড়াইতে হবে বুঝছি, কত বাড়াবো ওইটা প্রশ্নে দেওয়া থাকবে, আবার নাও দেওয়া থাকতে পারে। তাহলে প্রশ্নে দেওয়া আছে 100 কেলভিন বাড়াইতে বলছে, তাহলে 100 কেলভিন বাড়াবো। কিন্তু যদি না দেওয়া থাকে তাহলে আমি নিজের ইচ্ছা মতো বাড়াতে পারবো, 50 কেলভিন বা 100 কেলভিন নিজের মতো বাড়াতে পারবো। তবে এই প্রথম পদ্ধতিতে তুমি সোর্সের টেম্পারেচার যত বাড়াবা, দ্বিতীয় পদ্ধতিতে সিঙ্কের টেম্পারেচার তত কমাইতে হবে। বুঝছি কিনা? ইকুয়াল রাখতে হবে। বুঝছি? এখানে প্রথম পদ্ধতিতে সোর্সের টেম্পারেচার যত বাড়াবা, দ্বিতীয় পদ্ধতিতে সিঙ্কের টেম্পারেচার কমানোর ক্ষেত্রে তত কমাইতে হবে। বুঝছি?
স্যার এরকম কি আসতে পারে যে কর্মদক্ষতা 70% করতে চাইলে কত পার্সেন্ট তাপমাত্রা আছে অবশ্যই আছে, ওইটা টাইপের মধ্যে আছে, ওইটা টাইপের মধ্যে আছে, তুমি যেটা বলছো ওইটা টাইপের মধ্যেই আছে, ওইটা আরেকটা টাইপ, ঠিক আছে? প্রত্যেকটা টাইপের আমি বলতেছি। দেখো তাহলে প্রথম পদ্ধতিতে দেখো, তাহলে আমাদের প্রথম পদ্ধতি টেম্পারেচার যদি বাড়ে, ফর এক্সাম্পল আমি টেম্পারেচারটা কত বাড়াচ্ছি, 100 কেলভিন বাড়াচ্ছি, তাহলে আমার নতুন T1 প্রাইমটা কত হবে? 470, ঠিক আছে? 370 যোগ হচ্ছে কত? 100, তার মানে কত হবে? 470 কেলভিন, ঠিক আছে? 470 কেলভিন হচ্ছে আমার এখন তাপমাত্রা। তাহলে হচ্ছে আমার এফিশিয়েন্সি কত হবে? 1 - T2/T1, মানে 1 - T2 বাই কত হবে? T1, T2টা কত আমার? 250, তাহলে এখানে 250 বাই কত হবে? 470 ইনটু 100%। ধুমধাম আনসার বলো তো আমাকে, এফিশিয়েন্সি কত আসছে? 46.80%। তাহলে দেখো এফিশিয়েন্সি 35 থেকে কত হয়েছে? এফিশিয়েন্সি 35 থেকে 46% হয়ে গেছে, বুঝছে কিনা? বুঝছে কিনা? এবার আমরা দ্বিতীয় প্রসেসে এফিশিয়েন্সি বাড়াবো, ঠিক আছে? তাহলে এই প্রথম প্রসেসে আমরা এফিশিয়েন্সি কত পাইলাম? 46.80% পাইছি। এটা দ্বিতীয় পদ্ধতিতে এফিশিয়েন্সি বাড়াবো। এবার কি করব আমরা? সিঙ্কের টেম্পারেচারটা কমাবো। কত কমাবো? 100 কেলভিন কমাবো, ফিক্স না, প্রসেস যত করবে তত, প্রসেস দেওয়া না থাকলে নিজের ইচ্ছা মতো, বুঝছে কিনা? তাহলে এবার দ্বিতীয় পদ্ধতিতে এফিশিয়েন্সি বাড়াবো, দ্বিতীয় পদ্ধতি। তাহলে এবার T1 টা যত আছে তত থাকবে, T2 টা কত হবে? 150 হয়ে যাবে, ঠিক আছে কিনা? 150 কেলভিন, 100 কেলভিন কমায় ফেলে 150 কেলভিন, তাহলে এফিশিয়েন্সি কত হবে? 1 - T2, T2 হচ্ছে কত? 150, আর T1 টা কত আছে? 370, 370 ইনটু কত? 100%, তাহলে কত হয় বলো তো আমাকে? এটা কত? 60%। এখানে এই যে 150 বাই 370 না, তাহলে কত আসছে? 60%। তাহলে দেখো এফিশিয়েন্সি কত বাড়ছে এখানে? 35 থেকে 60% হয়ে গেছে এফিশিয়েন্সি, বুঝছি কিনা? এবার এটা গেল আমাদের সেকেন্ড প্রসেস, যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ, যে এফিশিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, দুই ভাবে বাড়ানো যায়, আনসার দিতে পারবো, বুঝছি? আচ্ছা, এবার থার্ড অঙ্কটা হচ্ছে, থার্ড টাইপটা হচ্ছে আমাদেরকে বলা হবে কোন প্রসেসটা বেটার, এই দুইটা প্রসেসের মধ্যে কোন প্রসেসটা বেটার। তাহলে দুটোটা প্রসেসে আমরা এফিশিয়েন্সি বাড়াইতে হবে, যেই প্রসেসে এফিশিয়েন্সি বেশি পাবো আনসার দিব যে সেই প্রসেসটা বেটার, বুঝছি? এটা গেল থার্ড প্রশ্ন। এবার চলে আসি আমরা চতুর্থ টাইপে। দেখো এবার আমরা চলে আসি হচ্ছে চতুর্থ টাইপে। চতুর্থ টাইপ হচ্ছে নাকি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের চতুর্থ টাইপ, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের চতুর্থ টাইপ, ঠিক আছে? তো চতুর্থ টাইপে তাহলে আমরা এই যে এখানে এফিশিয়েন্সি কত পাইছিলাম, এটা মুছে দেওয়াটা উচিত হয় না, এটা মুছে দেওয়াটা উচিত হয় না, কোনটা লিখেছেন? এটা লিখে দেওয়া দরকার ছিল। T1 টা কত পাইছি, যে T1 টা কত লিখছিলাম আমি এখানে? T1 টা 370 লিখছিলাম, 370 লিখছিলাম, তারপরে T2 250 T2 লিখছিলাম হচ্ছে 250, আর এখানে আমার এটা কত আসছিল এফিশিয়েন্সি? 35.13 অ্যাকুরেট বলতে হবে, 35.13 গেলেন, 31 পয়েন্ট কত ছিল? 13% ছিল। এবার আমাকে বলতে দেখো এই 35% থেকে এফিশিয়েন্সি বাড়ায় কত করছে? 60% করতে কি করতে হবে? এত করতে কি করতে হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এই যে হচ্ছে টাইপ 4 এর প্রশ্ন, অর্থাৎ এই 35% থেকে এফিশিয়েন্সি 60% করতে কি করতে হবে, বুঝছি কিনা? তাহলে এবার আমরা এটাও দুই ভাবে করতে পারবো। আনসার কয়ভাবে দিতে পারবো? দুই ভাবে, কারণ আমি তো পদ্ধতি জানি দুইটা, এফিশিয়েন্সি বাড়ানোর পদ্ধতি কয়টা জানি? দুইটা, দুটো পদ্ধতিতে এটার আনসারটা দিতে পারবো, যে প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, ঠিক আছে? দ্বিতীয় পদ্ধতি তো আমি একটু দেখা দিচ্ছি। দেখো এবার আমরা লিখবো এফিশিয়েন্সি এটা ইকুয়াল টু কত? 1 মাইনাস, বলো 1 মাইনাস কত? T2/T1 ইনটু 100%, ইনটু 100%। এখানেও আমরা কত লিখবো? লাস্ট একটু খেয়াল করো, এটা ইকুয়াল টু কত লিখবো? 1 মাইনাস T2/T1 ইনটু হচ্ছে কত? 100%। তো এবার এফিশিয়েন্সির জায়গায় আমরা কত বসাবো এবার? 60। তো 60/100 যখন এখানে লিখবো, আর এখানে পার্সেন্টেজটা দিতে হবে না, এক পাশে পার্সেন্টেজ দিলে অন্য পাশে পার্সেন্টেজ দিতে হবে না, তাহলে এখানে 60/100 লিখতেছি। 1 মাইনাস, আমি এখানে চেঞ্জ করব কাকে? চেঞ্জ করব হচ্ছে T1 কে, তাহলে T2 এর মান যা আছে তাই রাখবো, T2 এর মান কত? 250, এটা 250ই থাকবে, আর T1 টা চেঞ্জ করতেছি, ওইজন্য T1 এর জায়গায় কি লিখবো? T1 প্রাইম লিখবো, T1 প্রাইম লিখবো, ঠিক আছে? তো এখান থেকে T1 প্রাইমের মানটা বের করে ফেলবো, তারপর আমরা আনসার দিব যে সোর্সের তাপমাত্রা 370 থেকে বাড়াই, এত করলে তাপমাত্রা এফিশিয়েন্সি 35 থেকে কত হয়ে যাবে? 60 হয়ে যাবে, বুঝছি? সেকেন্ড পদ্ধতি তো আমরা সেম আনসার দিব, এই ইটার জায়গায় কত লিখে ফেলবো? 60/100, তারপর এখানে 1 মাইনাস, এবার চেঞ্জ করব কোনটা? T2, তাহলে T2 চেঞ্জ করব, যেহেতু T2 টা কত আছে আমাদের? T2 টা হচ্ছে আমাদের 250 আছে না, তাহলে এটাকে আমরা কত রাখবো? এটা T2 প্রাইম রাখবো, আর T1 এর মানটা কত? 370, এটা বসাই দিব, কি বলছি বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব? T2 প্রাইমের মানটা বের করব, অর্থাৎ আমরা আনসার দিব যে গ্রাহকের তাপমাত্রা 250 কেলভিন থেকে কমাই, এই যে এত করলে এফিশিয়েন্সি 35 থেকে কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কিসের প্রশ্ন বলো তো ভাইয়া?
কিসের প্রশ্ন এটা? টাইপ 4 এর প্রশ্ন, ঠিক আছে? টাইপ 5 এ চলে যাবে। স্যার তাহলে তো এখানে আমাদের দুইটাই করতে হবে। দুটোই করতে হবে, তবে একটা দিয়ে করলে ভালো, দুটো দিয়ে করলে একটু বেশি ভালো আর কি। আমরা শিওর হব। একটা দিয়ে করলে ভালো, মানে একটা দিয়ে করলে ভালো না, একটা দিয়ে করলে হবে, কিন্তু দুইটা দিয়ে করলে বেশি ভালো আর কি, ঠিক আছে? এরপর আমরা দেখো, এরপর আমরা টাইপ 5 এ চলে যাই। দেখো টাইপ 3 তে বলে তাহলে তো দুইটাই করতে হবে মাস্ট। যদি দুইটা করতে হবে করবার। আচ্ছা, এবার আমরা টাইপ 5 এ চলে যাচ্ছি। দেখো টাইপ 5 এ চলে যাচ্ছি। এবার টাইপ 5 এ চলে যাচ্ছি, একটু খেয়াল করো, একটু শেষ। টাইপ 5 হচ্ছে আমাদেরকে কি দেওয়া থাকবে? এরকম গ্রাফ দেওয়া থাকবে, এরকম গ্রাফ দেওয়া থাকবে, এরকম গ্রাফ দেওয়া থাকবে। এই খেয়াল করো ভাই, আর কথা তো বলিও না, একটু খেয়াল করো, শেষ করে দিচ্ছি। টাইপ 5 হচ্ছে আমাদের এরকম গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফের এখানে কোণায় কোণায় ডাটা দেওয়া থাকবে। এই কোণায় কোণায় কি দেওয়া থাকবে? ডাটা দেওয়া থাকবে। অর্থাৎ এখানে প্রেসারের ডাটা, ভলিউমের ডাটা, টেম্পারেচার ডাটাগুলো দেওয়া থাকবে। ওই যে আমরা প্রেসার, ভলিউম, টেম্পারেচার দেখছি না, ওই ডাটাগুলো দেওয়া থাকবে। দিয়ে বলবে যে এই গ্রাফটা কি কার্নো চক্রের গ্রাফ কিনা, এটা কিসের গ্রাফ কিনা? কার্নো চক্রের গ্রাফ কিনা। এইটা হচ্ছে আমাদেরকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করতে বলবে যে এটা কার্নো চক্রের গ্রাফ কিনা, বা এটা কার্নো ইঞ্জিনের গ্রাফ কিনা। বুঝছি? এটার আনসার আমরা দুই ভাবে দিতে পারবো। কয় ভাবে দিতে পারবো এটার আনসার? দুই ভাবে দিতে পারবো। তো এটার আনসার দুই ভাবে দিতে পারবো। দেখো একটা আনসার হচ্ছে এটা আজকে শেষ করতে চাইছিলাম চ্যাপ্টারটা, আমার কলম তো শেষ হয়ে গেছে। ব্যাগার নাই স্যার শেষ। হ্যাঁ, ও ব্যাগে আছে তো সবাই ব্যাগে আছে এগুলা দিয়ে আরেকটু বাকি আছে ভাই, একটু কষ্ট করে আরেকটু থাকো। দেখো তাহলে দুইটা উপায়, ঠিক আছে? দুইটা উপায় আমরা কি করতে পারবো? দুইটা উপায়, এটা কার্নো চক্রের গ্রাফ কিনা সেটা প্রুফ করতে পারবো। একটা উপায় হচ্ছে কৃত কাজের মাধ্যমে, একটা উপায় কি কৃত কাজের মাধ্যমে, আরেকটা হচ্ছে এনট্রপির মাধ্যমে। আরেকটা কিসের মাধ্যমে? এনট্রপির মাধ্যমে। তো আমাদের কি W3 বের করব কিভাবে? W1 আর W3 বের করব হচ্ছে এই সূত্র দিয়ে, কারণ এগুলো সমষ্টি প্রক্রিয়া। আর দেখো এই W3 আর W4 কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া না? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ বের করার সূত্র কি? N R বলো গামা মাইনাস 1 N R গামা মাইনাস 1 ডিভাইড বাই কত? N R তার মানে কত হবে? গামা মাইনাস 1 ইনটু কত হবে? T1 মাইনাস T2, ঠিক আছে? N R এই আগের ক্লাসে দেখাইছিলাম সূত্রগুলো, আগের ক্লাসে আছে। এরপর এনট্রপির মাধ্যমে কিভাবে বের করব? দেখো আমি এই প্রসেসে এনট্রপি বের করব DS1, এই প্রসেসের এনট্রপি বের করব DS2, এটার এনট্রপি কত হবে? DS3, এটার এনট্রপি কত হবে? DS4। এই তারপরে প্রসারণগুলোকে প্লাস দেব, সংকোচনগুলোকে মাইনাস দেব। অর্থাৎ DS1 যোগ কত? DS2 মাইনাস DS3 মাইনাস কত হবে? DS4 ইকুয়ালস টু যদি 0 আসে তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে কার্নো চক্র, ঠিক আছে? আর যদি এটা ইকুয়ালস টু কত আসে? DS1 তারপরে কত? DS2 মাইনাস DS3 মাইনাস DS4 এটা ইকুয়ালস টু ইজ নট ইকুয়ালস টু 0 আসে তাহলে এটা কার্নো চক্র না, কার্নো চক্র না। তো এই পদ্ধতিতে আমাদের একটু সুবিধা আছে, সেই সুবিধা হচ্ছে দেখো, এই সুবিধাটা হচ্ছে DS2 টা আর DS4 টা বের করতে হয় না। DS2 টা আর DS4 টা কি করতে হয় না? বের করতে হয় না। তার কারণ হচ্ছে DS2 আর DS4 0, DS2 আর DS4 কত? DS2 ও 0, DS4 ও কত থাকে? 0 থাকে। কারণ এনট্রপি বের করার একটা সূত্র আছে, দেখো DS হচ্ছে dQ বাই T। এটা হচ্ছে এনট্রপি বের করার একেবারে মেইন ফর্মুলা। DS কত? dQ বাই T। তাহলে এই যে এইটা তো dQ টা কত? 0, এটা তো dQ কত? 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dQ 0 না? তাহলে এটা তো dQ 0, এটা তো dQ 0। এই dQ এর জায়গায় যদি 0 বসে তাহলে DS টা কত আসে? 0 আসে। অর্থাৎ এই DS2 টা অটোমেটিক কত হয়? 0 হয়, এবং DS4 টা অটোমেটিক কত হয়? 0 হয়। এই DS2 টাও 0, এই DS4 টাও কত? 0। তাহলে এখানে শুধুমাত্র আমাদের দুইটা জিনিসই বের করতে হয়, একটা হচ্ছে DS1 আর একটা কি? DS3। তাহলে DS1 বের করে DS3 বিয়োগ করব, DS1 থেকে DS3 বিয়োগ করব, যদি 0 পাই কার্নো চক্র। আর DS1 থেকে DS3 টা বিয়োগ করব, যদি 0 না পাই তাহলে এটা কার্নো চক্র না। DS2 DS4 অটোমেটিক কত? 0, কারণ DQ কত? 0। এই যে এগুলা DQ কত? দ্বিতীয় প্রসেস, থার্ড প্রসেস, চতুর্থ প্রসেস DQ কত থাকে? 0 থাকে। বুঝছি? এখানে আর একটা দুটো টাইপ বাকি আছে হয়তো, ওইটা হচ্ছে আজকে আর দেখাতে পারতেছি না। এই হচ্ছে আমাদের আজকে আর এতটুকুই রাখতেছি, আজকে আমরা এতটুকুই রাখতেছি।